প্রণয়ের ঘোর রাত। আরাফাত আদনান সামি। পর্ব 11 থেকে 15। দরজার বাইরে থেকে ভেসে আসা সেই ডাকে যেন হঠাৎই ছুরির মতো কেটে গেল মুহূর্তটার জাদু। মার চোখের সামনে থেকে মিলিয়ে গেল সমস্ত স্বপ্নের কুয়াশা, নিমিষের মধ্যেই ভেঙে পড়ল সেই মোহের আবরণ। নিজেকে এই অবস্থায় দেখে সে বেশ ঘাবড়ে গেল। বুকের ভেতর ভয় আর লজ্জার ঢেউ একসাথে আছড়ে পড়তে লাগলো। কাঁপা কাঁপা গলায় বলল, কি করছেন কৌশিক ভাই? ছাড়ুন আমাকে, মনে হয় আম্মু আসছে। কিন্তু তার কথা যেন কৌশিকের কানে পর্যন্ত পৌঁছালি না। হয়তো পৌঁছানোর কোথাও নয়, কারণ এই মুহূর্তে কৌশিক নিজের হুঁশ বুদ্ধির মধ্যেই নেই। যেন সে এক অন্য জগতে হারিয়ে গেছে, যেখানে কেবল আছে মায়া আর মার অস্তিত্ব। পাগলের মতো তার ঠোঁট খুঁজে বেড়াচ্ছে মার চুলের ভেতর, একের পর এক চুমু খাচ্ছে, যেন প্রতিটা শ্বাসে সে নিজের সমস্ত আকুলতা ঢেলে দিতে চাইছে। মায়া বারবার তাকে ঠেলতে চেষ্টা করছে, বারবার নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছে, কিন্তু কৌশিকের সেই শক্ত বাহু থেকে মুক্ত হওয়া যেন অসম্ভব হয়ে উঠেছে। ঠিক তখনই দরজার ওপাশ থেকে আবারও সেই পরিচিত কণ্ঠস্বর ভেসে এলো, এবার আরো স্পষ্ট, আরো জোরে। দেখো কাণ্ড, সকাল 7টা বেজে গেছে, আরে এখনো মহারানীর মতো পরে পরে ঘুমাচ্ছে। মায়া, এই মায়া, ঘুম থেকে ওঠ মা, ওঠ। উঠে আমাকে একটু রান্নায় সাহায্য করো। মায়ের গলা আরো কাছে থেকে ভেসে আসতেই মার বুকের ভেতরটা যেন কেঁপে উঠল। ভয়ে কাপা হাতে সে কৌশিকের কাঁধে চাপ দিল, কাপা গলায় বলল, কৌশিক ভাই, ছাড়ুন আমাকে, শুনতে পাচ্ছেন না? আম্মু ডাকছে। আপনি এখনই এখান থেকে চলে যান। আমাদের এইভাবে একসাথে একই রুমে দেখে ফেললে সমস্যা হবে। কৌশিক তখনও যেন অন্য জগতে। ধীরে ধীরে মুখটা তুলে মার চোখের দিকে তাকালো, চোখে নেশার ঘোর, ঠোঁটে এক অদ্ভুত হাসি নিয়ে বলল, দেখলে ভালোই হবে। মায়া অবাক হয়ে তাকিয়ে রইল। ভয়, রাগ আর অবিশ্বাসে তার গলা কেঁপে উঠল। বলল, মাথা ঠিক আছে আপনার? কৌশিক হালকা হেসে ফিসফিস করে বলল, জান, দেখতে পাচ্ছিস না একটা গুরুত্বপূর্ণ কাজ করছি, আমাকে জ্বালাস না তো। গুরুত্বপূর্ণ না ছাই। ছাড়ুন তো। না, ছাড়ব না। কৌশিকের এই জেদি স্বর শুনে মার গলা শুকিয়ে এল। বাইরে থেকে এবার মায়ের কণ্ঠ আরো তীক্ষ্ণ, আরো রাগান্বিত হয়ে ভেসে এল। কি হলো মায়া? কথা বলছিস না কেন? আর দরজা খুলতে এত সময় লাগছে কেন? তাড়াতাড়ি খোল। মার গাল বেয়ে ঠান্ডা ঘাম গড়িয়ে পড়তে লাগলো। সে বুঝতে পারছে, আর এক মুহূর্ত দেরি হলেই সব শেষ। হৃদস্পন্দন এতটাই বেড়ে গেছে যে মনে হচ্ছিল মা বাইরে থেকেও শুনে ফেলবেন। গিলতে কষ্ট হতে থাকা লালা গিলে সে আমতা আমতা করে উত্তর দিল, একটু দাঁড়াও, আসছি, আসছি আম্মু। তাড়াতাড়ি খোল। মায়া এবার কৌশিকের চোখে চোখ রেখে দৃঢ় অথচ কাপা গলায় বলল, শুনতে পাচ্ছেন না? ছাড়ুন আমায়, আর এখনই এখান থেকে চলে যান। না হলে পরে বড় একটা সমস্যা হয়ে যাবে। কৌশিকের মুখের হাসি হঠাৎ মিলিয়ে গেল। সে ভ্রু কুঁচকে গভীরভাবে মার দিকে তাকিয়ে বলল, তাড়িয়ে দিচ্ছিস আমায়? মায়া তাড়াতাড়ি মাথা নাড়িয়ে বলল, না, তাড়াচ্ছি না। আপাতত এখন যেতে বলছি। আপনি একটু বুঝার চেষ্টা করুন না। এখন যদি এইভাবে আম্মু আমাদের একসাথে দেখে ফেলেন, তাহলে খুব বড় বিপদ হবে। প্লিজ, বুঝার চেষ্টা করুন। কৌশিক এবার বিরক্ত মুখে দরজার দিকে তাকালো। বাইরের ডাক যেন তার মেজাজ পুরোপুরি নষ্ট করে দিয়েছে। এই সাত সকালে শাশুড়ি মায়ের এখনই এন্ট্রি দিতে হলো নাকি? একটু পরে এলে কি এমন ক্ষতি হতো? রোমান্টিক সিনের আসল শুরুটার সময় এসে হাজির হয়ে আমার মুডের পুরো 12টা বাজিয়ে দিল। দূর, বাল, ভাল লাগে না আর। বিরক্ত গলায় গোজগোজ করতে করতে সে পাশের রাখা শার্টটা তুলে নিল, কাঁধে ঝুলিয়ে মার শরীর ছেড়ে উঠে দাঁড়ালো। কৌশিক উঠতেই মায়া যেন হুঁশ ফিরে পেল। দ্রুত শুয়ে থাকা অবস্থায় নিজের আধখোলা নাইট ড্রেসটা ঠিক করতে শুরু করলো। ওই দৃশ্যটা চোখে পড়তেই কৌশিকের চোখ প্রায় কপালে উঠে গেল। গালে হাত রেখে সে ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল মার দিকে, তারপর ঠোঁটের কোণে এক দুষ্টু হাসি নিয়ে বলল, উফ জান, তোকে এইভাবে কত হট আর সেক্সি দেখতে লাগছে রে জান, মনে হচ্ছে সব আওয়াজ, সব বাধা ভুলে তোকে এখনই। মায়া বিরক্তিতে ভ্রু কুঁচকে তাকালো তার দিকে। চুপ, যদি আর একটা বাজে কথা বলেন, তাহলে এখনই বালিশ চাপা দিয়ে মারবো আপনাকে। সব সময় মুখে খালি বাজে কথা, অসভ্য লোক একটা।
কৌশিক হাসতে হাসতে বলল, মার না তোর ওই কোমল হাতে, এখনই আমাকে মেরে ফেল, না হলে একবার পুরোপুরিভাবে কন্ট্রোল হারালে পরে এই কৌশিকের হাত থেকে তোর আর রক্ষা নেই চান। তাই এখনই মেরে ফেল আমাকে। ডায়লগ বাজি বাদ দিয়েন, এখন থেকে ফুটেন তাড়াতাড়ি। যাচ্ছি তো, এত পাগল হচ্ছিস কেন? তোকে এই অবস্থায় একটু মন ভরে দেখতে দে আগে। মায়া গাল ফুলিয়ে চোখ বড় করে তাকালো তার দিকে। বলল, বিয়ের পর মন ভরে দেখবেন, এখন জানতো। সে তো দেখবই, সাথে আরো অনেক কিছু করব। এখন এখান থেকে যান আগে। এই কথা বলেই মায়া খাট থেকে নেমে উঠে দাঁড়ালো। কিন্তু তার পরের মুহূর্তটুকু যেন স্বপ্নের মতো ঘটে গেল। মায়া কিছু বুঝে ওঠার আগেই কৌশিক এগিয়ে এসে তার কোমর শক্ত করে জড়িয়ে ধরল, আর এক নিমেষে মার ঠোঁটে রেখে দিল এক অপ্রত্যাশিত উষ্ণ চুমু। হঠাৎ ঘটনার অভিঘাতে মার চোখ বড় হয়ে গেল। সে কিছু বলার আগেই কৌশিক পেছনে সরে গেল, দরজার দিকে পা বাড়াল। যেতে যেতে একবার ফিরে তাকিয়ে মুচকি হেসে বলল, সুইটহার্ট, নিজের খেয়াল রাখিস। আর দরজাটা খোলার আগে আয়নায় নিজেকে একবার দেখে নিস, তোর জন্য মঙ্গল হবে। এই বলেই কৌশিক রুমের পেছনের জানালা টপকে বেরিয়ে গেল। এদিকে মায়া স্থির হয়ে দাঁড়িয়ে রইল, যেন সময়টাই থেমে গেছে। তার মুখে এখনো কৌশিকের চুমুর উষ্ণতা, হৃদস্পন্দনটা যেন একটু দ্রুত চলছে। কিছুক্ষণ পর নিজের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, যা বাবা, এটা কি হলো? সে এখনো দাঁড়িয়ে আছে দরজার সামনে, নিজের অনুভূতিগুলোকে সামলানোর চেষ্টা করছে। লজ্জা, অবাক হওয়া, আর কোথায় যেন একটুখানি আনন্দের ঢেউ মিশে গেছে তার মনে। ঠিক তখনই রুমের বাইরে থেকে ভেসে এল রাগান্বিত স্বরে ভরা পরিচিত কারো কণ্ঠ। এই মায়া। হঠাৎ এমন ডাকে মায়া চমকে উঠল। বুকের ভেতরটা যেন ধক করে উঠল তার। কারো উপস্থিতি যেন আচমকাই টের পেয়ে দ্রুত নড়ে দাঁড়ালো সে। তাড়াতাড়ি হাত দিয়ে এলোমেলো হয়ে যাওয়া চুলগুলো গুছিয়ে নিল, নাইটড্রেসটাও ঠিক করে পড়ল শরীরে। তারপর একটু দ্বিধায় পা টিপে দরজার দিকে এগিয়ে গিয়ে সাবধানে কপাট খুলল। দরজা খুলতেই হনহন করে ভেতরে ঢুকে এলেন রুবিনা পাটোয়ারি। চোখে মুখে রাগ যেন আগুনের মতো জ্বলছে, কপালের ভাঁজ গাঢ় হয়ে উঠেছে। মার দিকে তাকিয়ে কটমট করে বলে উঠলেন, কি রে, এত সময় নিলি কেন দরজা খুলতে? মার মুখ শুকিয়ে গেল। হঠাৎ এই ঝড়ো প্রশ্নে সে যেন প্রস্তুতি ছিল না। গলা কাঁপতে কাঁপতে কিছু একটা বলার চেষ্টা করল। আসলে রুবিনা ততক্ষণে আরো উত্তেজিত হয়ে উঠেছেন। গলা একটু উঁচু করে বললেন, কি আসলে মা করছিস? দরজা খুলতে এত দেরি হলো কেন, সেটা আগে বল। মায়া আরো বেশি গুলিয়ে গেল। হাত পা ঠান্ডা হয়ে আসছে, তবু তোতলাতে তোতলাতে বলল, আসলে মা, হয়েছেটা ক। রুবিনা তার কথা শেষ হতে দিলেন না, যেন কথার মাঝখানেই কেটে দিলেন ধারালো স্বরে। আসলে মা কি? ঠিক করে বল। মায়ের এমন রাগান্বিত রূপ দেখে মায়া বেশ ভয় পেয়ে গেল। সে কিছু একটা বলতে যাবে, ঠিক তখনই রুবিনা পাটোয়ারি হঠাৎ আরো কাছে এসে দাঁড়ালেন। তার কড়া চোখে যেন আগুন জ্বলছে। ধীরে ধীরে হাত বাড়িয়ে মায়ের হাত থেকে চুলগুলো সরিয়ে দিয়ে গম্ভীর গলায় জিজ্ঞেস করলেন, এগুলো কিসের দাগ, মায়া? মায়া হতভম্ব হয়ে গেল। তোতলাতে তোতলাতে বলল, কোনগুলো, আম্মু? রুবিনা পাটোয়ারি এবার মার এক হাত শক্ত করে ধরে টেনে আয়নার সামনে দাঁড় করালেন। আঙুল দিয়ে ঘাড়ের দিকে ইশারা করে বললেন, এই যে এগুলো, সত্যি করে বল, কিসের দাগ এগুলো? আয়নায় নিজের এমন প্রতিচ্ছবি দেখে মায়া যেন স্তব্ধ হয়ে গেল। ঘাড়ে স্পষ্ট লালচে দাগ, যা সে আগে খেয়ালই করেনি। এক পলকে তার চোখের সামনে ভেসে উঠল কৌশিকের মুখ, আর ঠিক তখনই মনে পড়ল কৌশিকের বলা সেই কথা। বুকের ভেতরটা কেঁপে উঠল তার। মনে মনে নিঃশব্দে ফিসফিস করে বলল, ইস, এটা আমি কি করে ফেললাম? পুরো পিঠ থেকে শুরু করে ঘাড়, গলা, সব জায়গা জুড়ে লাল ছোপ ছোপ দাগ বসে আছে। আয়নার সামনে দাঁড়িয়ে মায়া নিজের শরীরটা একবার ডান থেকে আবার বা থেকে ডান দিকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে। প্রতিটি দাগ যেন তার বুকের ভেতরটা কাঁপিয়ে দিচ্ছে। রুবিনা পাটোয়ারির চোখ রক্তলাল। তিনি এবার আগের চেয়ে অনেক বেশি রাগান্বিত স্বরে বললেন, কি হলো, বলছিস না কেন? এগুলো কিসের দাগ বল? মার গলা শুকিয়ে গেল। তার বুক ধড়ফড় করছে। এখন সে কি বলবে তার আম্মুকে? কাঁদো কাঁদো চোখে নিজেকে কোনোমতে সামলে নিয়ে আস্তে করে বলল,
আসলে দেখ মায়া, আমাকে কোনো মিথ্যে বলবি না। সত্যি করে বল, এগুলো কিসের দাগ? এমন সময় হঠাৎ জোরে জোরে চিৎকার করেই দরজা ঠেলে জোরে জোরে পা ফেলে মার ঘরে ঢুকলেন অমিতাভ পাটোয়ারি, মার বাবা। তার আগমনে ঘরের নীরবতা মুহূর্তে ভেঙে গেল। রুবিনা পাটোয়ারি কপাল কুঁচকে বিরক্ত স্বরে বললেন, কি হয়েছে? এত জোরে জোরে চেঁচাচ্ছেন কেন? অমিতাভ হাঁপাতে হাঁপাতে বললেন, কালকে রাতে খিচুড়িতে বেগুন দিয়েছিলে তুমি, তাই না? হ্যাঁ, দিয়েছিলাম। কেন, কি হয়েছে? কি হয়নি সেটা বলো। বলেই তিনি এক টানে শরীর থেকে পাঞ্জাবিটা খুলে মেঝেতে ফেলে দিলেন। নিচের ত্বকে লালচে ছোপ ছোপ দাগ ছড়িয়ে আছে। রুবিনা পাটোয়ারি অবাক হয়ে বলে উঠলেন, সে কি? আপনার পুরো শরীরে এমন লাল লাল দাগ কিসের? তুমি জানতে না বেগুনে আমার অ্যালার্জি আছে? রুবিনার মুখটা বিবর্ণ হয়ে গেল। উফ, মনেই ছিল না আমার। ঠিক তখনই অমিতাভ পাটোয়ারির দৃষ্টি পড়ল মার দিকে। কিছুটা উদ্বিগ্ন হয়ে তিনি এগিয়ে এসে বললেন, এ কি মা, তোর কি হয়েছে? মায়া যেন এমন একটা প্রশ্নেরই অপেক্ষায় ছিল। এই সুযোগটা কাজে লাগিয়ে সে তড়িঘড়ি করে বলল, কি আর হবে বাবা, তোমার মতো আমারও তো বেগুনে অ্যালার্জি আছে, ভুলে গেছ। এই জন্যই তো বলি, খিচুড়িটা খাওয়ার পর থেকেই শরীরটা অদ্ভুত লাগছিল। সকালে উঠে দেখি পুরো শরীর জুড়ে দাগে ভরে গেছে। আম্মু না দেখালে তো আমি বুঝতেই পারতাম না। ধন্যবাদ আম্মু। মার কথা শুনে রুবিনা পাটোয়ারি ভ্রু কুঁচকে বললেন, তাহলে এই কথাটা বলতে তোমার এত সময় লাগছিল কেন? তুমি বলার সুযোগ কখন দিলে আম্মু? এসেই তো ধমকাতে শুরু করে দিলে আমাকে। মেয়ের মুখ থেকে এমন উত্তর শুনে অমিতাভ পাটোয়ারি রুবিনার পাটোয়ারির দিকে তাকিয়ে গলা উঁচু করে বললেন, আমার 10টা না, 5টা না, একটা মাত্র মেয়ে। আর তুমি তাকেই বকেছ। কেন বকেছ মায়াকে? আসলে কি আসলে আসলে করছো? কেন বকেছ আমার চাঁদের টুকরো মেয়েকে? বলো। রুবিনার চোখে রাগ আর অভিমান জমে উঠল। হ্যাঁ, আপনারই তো একমাত্র মেয়ে। আমার তো আর কিছুই লাগে না, তাই না? এই বলে তিনি হনহন করে রুম থেকে বেরিয়ে গেলেন। অমিতাভ মার দিকে তাকিয়ে নরম গলায় বললেন, তোর তো দেখছি আমার থেকেও বেশি হয়েছে অ্যালার্জি। জামা, আগে ফ্রেশ হয়ে নে। তারপর খাবার খেয়ে ওষুধ খেয়ে নিস। তাড়াতাড়ি ঠিক হয়ে যাবি। এ কথা বলে অমিতাভ পাটোয়ারিও ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে গেলেন। মায়ার সাথে সাথেই সমস্ত শরীরের ভার ফেলে দিল বিছানার উপর। এতক্ষণ বুকের ভেতর যেন ঝড় বইছিল, বড় বড় করে শ্বাস নিচ্ছে সে। নিবে না কেন? ধরা পড়তে পড়তে যে কোনো মতে বেঁচে গেছে সে। এতক্ষণ তার শরীরটা ভয় আর আতঙ্কে শক্ত হয়েছিল, এখন একটু স্বস্তি পেতে শুরু করেছে। গভীর একটা শ্বাস টেনে নিয়ে আস্তে করে বিড়বিড় করে বলল, উফ, এই যাত্রায় বেঁচে গেলাম। না হলে আজকে থেকে কি হয়ে যেত। সবই অসভ্য লোকটার দোষ। আরেকবার যদি খালি ছোঁয়ার চেষ্টা করেন না, হাত কেটে ফ্রিজে রেখে দেব আমি। অসভ্য লোক একটা। রাগে গরম হয়ে উঠেছে মার চোখ মুখ। কথাগুলো বলেই বিছানা থেকে উঠে আলমারির কাছে গিয়ে একটা তোয়ালে তুলে নিল। এরপর সোজা চলে গেল ওয়াশরুমে শাওয়ার নেওয়ার জন্য। বেশ কিছুক্ষণ পরে যখন বের হলো, তখন তার ভেজা চুলে জড়ানো তোয়ালে আর পরনে লাল গোল জামা। চুল থেকে টপ টপ করে পানি ঝরছে। আয়নার সামনে দাঁড়িয়ে ধীরে ধীরে সময় নিয়ে ভেজা চুলগুলো শুকিয়ে নিল সে। তারপর পরিপাটি হয়ে নিজেকে ঠিক করে নিয়ে এক নিঃশ্বাসে বলল, যাই বাবা, এবার আম্মুকে রান্নায় সাহায্য করতে হবে। এই বলে মায়া নিজেই বেরিয়ে গেল রুম থেকে। সকাল প্রায় 10টা। রাস্তায় আজ অস্বাভাবিক রকমের ফাঁকা, তাই ঠিক সময় মতোই কৌশিক চৌধুরী বাড়ির গেটের সামনে এসে দাঁড়ালো। গেটের বাইরে একটু দাঁড়িয়ে চারপাশে সতর্ক চোখে তাকালো সে, যেন কিছু খুঁজছে। চারদিকটা ফাঁকা দেখে ঠোঁটের কোণে হালকা হাসি টেনে গেট পেরিয়ে বাড়ির সদর দরজার সামনে এসে দরজাটা একটু খুলে এক নজর দেখে নিয়ে বলল, যাক বাবা, কেউ নেই। না হলে এখন হাজারটা প্রশ্নের সম্মুখীন হতে হতো। স্বস্তির নিঃশ্বাস ফেলে কৌশিক গেট ঠেলে ভেতরে ঢুকে পড়ল। একদম সোজা পা বাড়ান নিজের রুমের দিকে। পায়ের আওয়াজ একটু জোরে পড়ছে, যেন ইচ্ছে করেই দ্রুত সেখানে পৌঁছাতে চাইছে। যেইমাত্র সিঁড়ির প্রথম ধাপে পা রাখল, ঠিক সেই মুহূর্তেই পেছনে থেকে ভেসে এল এক চেনা কণ্ঠস্বর। এইভাবে চারিপাশে উকি ঝুঁকি মেরে নিজের রুমে যাওয়া হচ্ছে নাকি? কথাটা কানে যেতেই কৌশিক হঠাৎ পেছনে ঘুরে তাকালো।
চোখের সামনে দাঁড়িয়ে থাকা মানুষটাকে দেখে সে কিছুটা চমকে উঠল। অবাক দৃষ্টিতে তাকিয়ে বলল, আরে রোহিত, তুই? না মানে, তুই কখন আসলি? রোহিত ঠোঁটে এক চওড়া মুচকি হাসি টেনে শান্ত গলায় উত্তর দিল, গতকাল রাতে। কাল রাতে বাড়িতে আসলি অথচ আমি আজকে জানলাম। আমাকে ফোন করে জানানোটা আর দরকার মনে করলি না নাকি? রোহিত এবার একটু হেসে মাথা নাড়ল। আরে ভাইয়া, ফোনটা চেক করে দেখো। কয়টা ফোন করেছি তোমাকে? বাড়িতে পা রাখার আগেই তোমাকেই সবার আগে ফোন দিয়েছিলাম, কিন্তু তোমাকে পাইনি। রোহিতের কথা শুনে কৌশিক যেন একটু অপ্রস্তুত হয়ে গেল। তাড়াতাড়ি পকেট থেকে ফোন বের করে অন করতেই দেখতে পেল প্রায় 15-20টা মিসড কল পড়ে আছে রোহিতের। নিজের অমনোযোগিতায় হেসে ফেলল সে। আরে হো ভাই, আমি তো মিস করে ফেলেছি সব কল। সরি ব্রো। রোহিত চোখ কুঁচকে ভ্রু উঁচু করে নাটকীয় ভঙ্গিতে বলল, ওরে ওরে, কেউ পানি দে। ভাবা যায় কৌশিক ভাইয়া আমাকে সরি বলছে। এত পরিবর্তন কেমনে কি ভাইয়া? কৌশিক হেসে মাথা নাড়ল। তোর এই মজা করার স্বভাবটা এখনো গেল না দেখছি। ওইসব কথা বাদ দে, আগে এটা বলো, কালকে সারারাত কোথায় ছিলে? কৌশিক কিছু বলার আগেই রোহিত কৌতূহলী চোখে তাকিয়ে জিজ্ঞেস করল, নিশ্চয়ই আমার ভাবির সাথেই ছিলে, তাই না ভাইয়া? কৌশিক বিনা দ্বিধায় মাথা নেড়ে বলল, হ্যাঁ। রোহিতের মুখে খুশির ঝিলিক ছড়িয়ে গেল। ওহ গ্রেট, তা নাম কি আমার ভাবির? আর কবে দেখা করাচ্ছ আমার সাথে? সঠিক সময় হলে সব বলবো। এখন তুই রুমে যা, আর আমিও গিয়ে ফ্রেশ হয়ে আসি। কৌশিক কথাটা বলে সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠতে শুরু করল। কয়েক ধাপ ওঠার পর হঠাৎ থেমে পেছনে ফিরে রোহিতের দিকে তাকিয়ে বলল, থ্যাঙ্কস। রোহিত ভ্রু কুঁচকে অবাক হয়ে জিজ্ঞেস করল, কিসের জন্য? কৌশিক হালকা হাসি দিয়ে বলল, এই যে বাড়িতে এসে আমার রাতে না আসার বিষয়টা যেভাবেই হোক থামাচাপা দিয়ে সামলে নিলি, তার জন্য। রোহিত আরো অবাক হয়ে বলল, তুমি বুঝলে কিভাবে? কৌশিক মুচকি হেসে শান্ত গলায় উত্তর দিল, আরে আমি তোর বড় ভাই, তোর থেকে একটু হলেও বেশি বুঝি। আচ্ছা, আমি ফ্রেশ হয়ে আসছি। এ কথা বলেই কৌশিক হনহন করে সিঁড়ি বেয়ে ওপরে উঠে গেল। রোহিত আর কোনো কথা না বাড়িয়ে সোজা নিজের রুমের দিকে চলে গেল। কৌশিক নিজের রুমের দরজা খুলে ভেতরে ঢুকল। ঢোকার সাথে সাথেই দরজাটা টেনে বন্ধ করে দিল। তারপর পকেট থেকে ফোনটা বের করে চার্জে লাগিয়ে রাখল। এক হাতে আলমারির উপর থেকে তোয়ালেটা নিয়ে সোজা ওয়াশরুমে ঢুকে গেল শাওয়ার নেওয়ার জন্য। ঠান্ডা পানির নিচে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে মাথা ঠান্ডা করে বেরিয়ে এল কৌশিক। তোয়ালে মুড়িয়ে শরীরটা শুকিয়ে নিল, তারপর ওয়ার্ড্রোব খুলে কালো রঙের প্যান্ট আর সাদা শার্ট বের করে নিল। প্যান্ট পরে শার্টটা প্যান্টের ভেতরে ইন করে ঠিকঠাক করে নিল। আঙুলের ছয় চুলগুলোকে সামান্য স্টাইল করে আয়নায় নিজেকে একবার দেখে নিল সে। ঠিক তখনই রুম থেকে বের হওয়ার আগ মুহূর্তে দরজা খুলে ভেতরে ঢুকলেন মাহিমা চৌধুরী, কৌশিকের মা। হঠাৎ মাকে সামনে দেখে কৌশিক অবাক হয়ে বলল, আম্মু, তুমি এখানে? মাহিমা চৌধুরী হালকা মুচকি হেসে ধীর গলায় বললেন, হ্যাঁ, আমি। সারা রাত কোথায় ছিলে? বন্ধুদের বাসায় ছিলাম। আম্মু, কেন, কি হয়েছে? কোথাও যাওয়ার আগে বলে যাবেন না নাকি? আমাদের বুঝি চিন্তা হয় না তোমাকে নিয়ে? আসলে আম্মু, ফোনে। কৌশিক কথা শেষ করার আগেই মাহিমা তাকে থামিয়ে দিয়ে শান্ত গলায় বললেন, বুঝেছি। আচ্ছা শুনো, এখন থেকে কোথাও যাওয়ার আগে অন্তত আমাদের বলে যাবে, কেমন? এখন চলো, খাবার খেয়ে নাও। এই বলে মাহিমা চৌধুরী ঘর থেকে বেরিয়ে গেলেন। কৌশিক আর কিছু না বলে নিঃশব্দে মায়ের পিছু পিছু হাঁটতে লাগলো। দুজন একসাথে নিচে নেমে এল। নিচে এসে কৌশিক সরাসরি খাবার টেবিলের দিকে গিয়ে চেয়ার টেনে বসে পড়ল। কৌশিক চামচাটা হাতে নিয়ে প্রশ্ন করল, আম্মু, আব্বু কোথায়? মাহিমা চৌধুরী খাবার বাড়তে বাড়তে উত্তর দিলেন, কোথায় আর যাবে, অফিসে গেছেন উনি। কৌশিক মুখে খাবার তুলে নিতে নিতে ধীরে গলায় বলল, ওহ। মাহিমা চৌধুরী খাবার পরিবেশন শেষ করে চুপচাপ চেয়ার টেনে বসে পড়লেন। কিছুক্ষণ কৌশিকের দিকে তাকিয়ে থেকে ধীর কিন্তু গম্ভীর কণ্ঠে বললেন, এইভাবে আর কতদিন কৌশিক? তোমার আব্বুর সাথে কোম্পানিতে যোগ দিয়ে কাজের চাপটা একটু কমাও এবার। কৌশিক চামচাটা নামিয়ে রেখে নিঃশ্বাস ফেলে বলল, ও আম্মু, আমার এইসব ভালো লাগে না।
স্কুলের মতো রুটিন মেনে প্রতিদিন অফিসে যাওয়া আমার পক্ষে সম্ভব না। তাহলে নিজেই কিছু একটা করো। সঠিক সময় হলেই করব। আর আমাকে এই বিষয়ে এত চাপ দিও না। সঠিক সময়টা হবে কবে? বয়স তো আর কম হলো না। এই তো জানুয়ারি মাসের 1 তারিখে 26-এ পা রাখবে। উফ আম্মু, বয়সের সাথে কাজের আবার কি সম্পর্ক? মাহিমা চৌধুরীর মুখটা কেমন যেন গম্ভীর হয়ে গেল। ভ্রুকুচকে বললেন, তোমাকে বুঝানো আমার পক্ষে আর সম্ভব না। যা ইচ্ছা তাই করো। কৌশিক হালকা হেসে বলল, সম্ভব না হলে একটা বৌমা নিয়ে আসেন আম্মাজান। পরে শাশুড়ি আর বউ মিলে বসে বসে বুঝিয়ে দেবেন। মাহিমা চৌধুরী কড়া স্বরে বললেন, কোন মেয়ে তোমার মতো বেকার ছেলেকে বিয়ে করবে শুনি? কৌশিক আবারও হাসল। বেকার কোথায়? আপনারা আছেন তো। আমরা এই আছি, এই চলে যাব, পরে কি করবে? উফ আম্মাজান, কি সব আজেবাজে কথা বলছেন আপনি? ঠিক তখনই হঠাৎ রোহিত এসে হাজির হলো। সে কিছু বলার আগেই মাহিমা চৌধুরী বলে উঠলেন, রোহিতকে দেখে কিছু শিখ। তোর 1 বছরের ছোট হয়েও সে কাজ করছে, আর তুই? রোহিত কৌশিকের পাশে দাঁড়িয়ে দুষ্টুমি ভরা হাসি নিয়ে বলল, ওহ কাকি, আপনি এত চিন্তা করেন কেন? পারলে ভাইয়ার বিয়েটা দিয়ে দিন। উঠতে বসতে যখন ভাবির কাছ থেকে কথা শুনবে তখন সব সমস্যার সমাধান হয়ে যাবে। বলবে তো তখন, যখন কেউ একে বিয়ে করতে রাজি হবে। রোহিত তুই বল, এমন বেকার ছেলেকে কে বিয়ে করবে? খাবার খাওয়া শেষ করে কৌশিক শান্তভাবে উঠে গেল ওয়াশবেসিনের দিকে। হাত ধুয়ে টয়লেট দিয়ে মুছতে মুছতে বলল, তোমাদের কথা হয়েছে? হয়ে থাকলে আমি কি এখন যেতে পারি? মাহিমা চৌধুরী ভ্রুকুচকে রাগমিশ্রিত কণ্ঠে বললেন, সব কথা মজা করে উড়িয়ে দেওয়ার মানেটা কি কৌশিক? হায় আল্লাহ, এই ছেলেকে নিয়ে আমি কি করব? কৌশিক অবলীলায় কাঁধ ছাকিয়ে উত্তর দিল, কি আর করবেন, একটু আগের না রোহিত বলল বিয়ে করিয়ে দিতে। তাহলে ওইটাই করিয়ে দিন। যদি একটু বউয়ের পাল্লায় পরে যদি ঠিক হই। নিজের মায়ের সামনে নিজের বিয়ের কথা নিজেই বলছো, বিন্দুমাত্র লজ্জা কাজ করছে না তোমার ভেতরে? কৌশিক হেসে বলল, আম্মু, ছোটবেলায় কটকটি কিনে খেতাম, মনে আছে? হ্যাঁ আছে, কিন্তু এখন এই কথা কেন? আসলে আম্মু, হয়েছেটা কি জানো, একবার কটকটি খাওয়ার লোভে লজ্জা শরম সব ভুলে বিক্রি করে ফেলেছিলাম কটকটি খাওয়ার জন্য। তারপর থেকে। কৌশিকের কথাটা শেষ হওয়ার আগেই রোহিত খিলখিল করে হেসে উঠল। তার হাসি দেখে মাহিমা চৌধুরী করার স্বরে বললেন, এইভাবে না হেসে বোঝাও তোমার ভাইকে। কথাটা বলেই তিনি ছেড়ে চলে গেলেন। মাহিমা চৌধুরী চলে যেতেই রোহিত মুখে একচিলতে হাসি নিয়ে বলল, কৌশিক ভাই, কাকি ভুল কিছু বলেননি। এবার কিছু তো একটা করো। কৌশিক ভ্রু কুঁচকে তাকালো, এখন তুই শুরু করলি? না মো। রোহিতের কথা শেষ হওয়ার আগেই কৌশিক গলা উঁচু করে বলল, একদম আমাকে এইসব ফালতু জ্ঞান দিতে আসবি না। এইসব জ্ঞান তোর কাছেই রাখো, না হলে নাক বরাবর এমন একটা দিব, সারা জীবন কেঁদে কুল পাবি না। রোহিত এক ধাপ পেছনে সরে গিয়ে হাত তুলে বলল, সরি, সরি। আর বলবো না। কিন্তু একবার এই বিষয়টা। কি বললাম, শুনতে পাসনি? আচ্ছা, আর বলবো না। আচ্ছা, কোথাও যাচ্ছ নাকি? না, এখন যাচ্ছি না। তবে রাতে একটু বের হব, সাথে তুইও যাবি। তাই রেডি থাকিস। আচ্ছা, ভাইয়া। আচ্ছা, আমি তাহলে উপরে গেলাম। এই বলে কৌশিক সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। দুপুরের কড়া রোদ পেরিয়ে এখন বিকেলের নরম আলো ধীরে ধীরে চারপাশে ছড়িয়ে পড়েছে। সারাদিনের গরমে পুড়ে যাওয়া শহরটা যেন এখন একটু স্বস্তির নিঃশ্বাস নিচ্ছে। রাস্তায় মানুষের ভিড় কমে এসেছে, দোকানের সামনে ধোয়া ওঠা চায়ের কাপে জমে উঠেছে গল্পের আড্ডা। পশ্চিম আকাশে সূর্য ঢলে পড়ছে লালচে রঙে, হালকা বাতাসে বইছে প্রশান্তির ছোঁয়া। সারাদিনের ক্লান্তি ভুলে শহরটা যেন নতুন করে জেগে উঠছে শান্ত বিকেলের কোলে। এদিকে সকালে মায়ের সাথে রান্না শেষ করে খেয়ে রাতের ঘুম পুষিয়ে নিতে মায়া সেই কখন বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়েছিল, সেই ঘুম আর এখনো ভাঙেনি। কিন্তু এই গভীর ঘুমটা বেশিক্ষণ স্থায়ী হলো না। হঠাৎ করে ফোনের রিংটোনে ঘুম ভেঙে গেল তার। নিভু নিভু চোখে ফোনটা হাতে তুলে কল রিসিভ করে বলল, কে? কে বলছেন আপনি? ফোনের ওপাশ থেকে ভেসে এল এক গম্ভীর কণ্ঠস্বর, শালি তোর ভবিষ্যৎ সওয়াবি বলছি। মানে? ফাজলামো করার আর জায়গা পান না। একে তো ঘুমের সময় ফোন করে আমার ঘুমটা নষ্ট করেছেন,
তার ওপর কিসব উল্টাপাল্টা বলছেন। এই ভাই, কে আপনি? নামটা বলতে পারেন না? ওপাশ থেকে কৌশিক দাঁতে দাঁত পিষে ধমকের স্বরে বলল। শালি, তুই যারে তোর ছায়া র বদলে কৌশিক ভায়া বলে যারে ডাকিস সেই আমি। মায়া নিভু নিভু চোখে ফোনটা হাতে তুলে কল রিসিভ করে বলল। কে? কে বলছেন আপনি? ফোনের ওপাশ থেকে ভেসে এল এক গম্ভীর কণ্ঠস্বর। শালি, তোর ভবিষ্যৎ সোয়াবি বলছি। মানে? ফাজলামো করার আর জায়গা পান না। একে তো ঘুমের সময় ফোন করে আমার ঘুমটা নষ্ট করেছেন, তার ওপর কিসব উল্টাপাল্টা বলছেন। এই ভাই, কে আপনি? নামটা বলতে পারেন না? ওপাশ থেকে কৌশিক দাঁতে দাঁত পিষে ধমকের স্বরে বলল। শালি, তুই তোর ছায়া র বদলে কৌশিক ভায়া বলে যারে ডাকিস সেই আমি। কথাটা কানে পৌঁছাতেই মায়া যেন আচমকা বজ্রাঘাতে চমকে উঠল। এক লাফে উঠে শুয়া থেকে উঠে বসল বিছানায়। কিছুক্ষণ আগেও চোখে লেগে থাকা ঘুমের কণা মুহূর্তেই কল্পনার জগতে গলে মিলিয়ে গেল। কৌশিকের কণ্ঠে বিরক্তির রেশটা সে স্পষ্টই টের পেল। এতদিনে সে তাকে বেশ চিনে ফেলেছে। কৌশিকের গলায় এমন টান মানেই রাগ তুঙ্গে। ভয়ে বুকটা কেঁপে উঠল মার। কাপা গলায় আমতা আমতা করে বলল, কৌশিক ভাই, আপনি? একটু থেমে সাহস জুগিয়ে আবার বলল, না মানে, আপনিই তো। কিন্তু আমার নাম্বার পেলেন কোথা থেকে? ওপাশে হঠাৎই এক বিস্ফোরণ। কৌশিকের গলার রাগে থরথর করে উঠল। ফোন করছি, আগে ভালো মন্দ জিজ্ঞেস করবি, তুই তার বদলে জিজ্ঞেস করতাছস তোর নাম্বার পাইলাম কই? স্লার কপাল আমার। মায়া কাপা কাপা কণ্ঠে বলল, সরি। তা ভায়া, কেমন আছেন আপনি? কৌশিক গম্ভীর গলায় উত্তর দিল, ভালো না। মায়া অবাক হয়ে জিজ্ঞেস করল, কেন? এই মন শুধু তুই তুই করে, কিন্তু তুই তো কাছে নেই, তাহলে ভালো থাকবো কিভাবে? একটা কাজ করি, আজ রাতে আবার আসি, যান। এই খবরদার, একদমই আসবেন না, বলে দিলাম। কেন? আমার কথা, আমার আদর এইসব মিস করিস না তুই। আমি তো খুব মিস করছি তোকে। না। মার কথা শুনে কৌশিকের কণ্ঠ রাগে থরথর করে উঠল। শালি, কি বললি তুই? আরে, এত রাগ করার কি আছে? মেয়েদের না মানেই তো হ্যাঁ, এটাও বুঝেন না আপনি? ওহ তাই বল। তাহলে আজ রাতে তোমাদের বাড়িতেই চলে আসছি আমি। এই না, তার মানে হ্যাঁ? কোন হ্যাঁটা না? না, মানে একেবারে না। কিন্তু কেন? আপনি আদৌ কিছু বুঝেন? কি বুঝবো? কিছু না, বাড়িতে আসার কোনো দরকার নেই। মার কথাটার শেষ হওয়া মাত্র কলের এপাশ থেকে ওপাশে নেমে এলো এক অদ্ভুত নীরবতা। কৌশিককে কিছু বলতে না দেখে মার বুকের ভেতর কেমন একটা অজানা আশঙ্কা জন্ম নিল। একটু আমতা আমতা করে সে বলল, কিছু বলছেন না কেন কৌশিক ভাই? রাগ করলেন নাকি? কৌশিক হালকা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, কি বলবো? আর আমি কোন রাগ টাগ করি নাই। তাহলে ঠিক আছে, ওই শুনেন না। কি? চোখে একরাশ ঝিলিক নিয়ে মায়া বলল, জানেন, আমাদের বাসা থেকে একটু দূরে বড় একটা মেলা বসেছে। ফোনের ওপাশ থেকে কৌশিক শান্ত স্বরে বলল, তো? মার শিশুসুলভ অনুরোধের স্বরে বলল, তো আবার কি? মেলায় আমাকে নিয়ে যান না কৌশিক ভাই। পারবো না। নিয়ে যান না প্লিজ। কেন, তোর পা নাই? আছে তো। কৌশিক নির্লিপ্ততার স্বরে বলল, তাহলে পা দুটো ব্যবহার করে চলে যা। না, আমি আপনার সাথে মেলায় যাব। না, আমি নিয়ে যাব না তোকে। কৌশিকের মুখের দৃঢ় উত্তরটা শুনে মার মুখটা মুহূর্তেই গোমরা হয়ে গেল। ভ্রুকুচকে নিচু চোখে তাকে সে মনে মনে বিড়বিড় করে বলল, আপনি আমাকে মেলায় নিয়ে যাবেন না। আপনি নিয়ে যাবেন আপনার 14 গোষ্ঠী নিয়ে যাবে। দেখি এবার না করেন কিভাবে। মার চোখে মুখে দুষ্টুমির ঝিলিক খেলে গেল। ঠোঁটের কোণে একটা ছোট্ট হাসি ফুটে উঠল। নিজের ভেতরের সেই জেদটাকে এবার একটু নরম করে মিষ্টি স্বরে সে বলল, মেলায় না নিয়ে গেলে কিন্তু অনেক মিষ্টি চেয়েও মিষ্টি কিছু মিস করে ফেলবেন কৌশিক ভাই। মানে? মানে হলো এই যে, আমাকে যদি আপনি মেলায় নিয়ে যান তাহলে আপনাকে আমি। কৌশিক এবার কৌতূহল চেপে রাখতে না পেরে ফোনের ওপাশ থেকে বলল, কি? মায়া মনে মনে বলল, এই তো বাছা, এবার পথে এসো। ফোনের ওপাশ থেকে কৌশিক খানিকটা অস্থিরতা ভরা কণ্ঠে বলল, কি হলো, পুরো কথাটা শেষ কর। কিস।
কৌশিকের চোখ বিস্ময় বড় হয়ে গেল। কিস? মানে তোকে মেলায় নিয়ে গেলে আমাকে কিস করবি? মায়া গাল লাল করে লাজুক স্বরে বলল। হ্যাঁ, সত্যি বলছিস তো? মায়া ভ্রু কুঁচকে মুখ ফিরিয়ে নিল। এক কথা বারবার বলতে পারবো না। কৌশিক হেসে ফেলল, ঠোঁটের কোণে দুষ্টু হাসি নিয়ে বলল, আচ্ছা যান, তাহলে তুই রেডি হয়ে বাড়ির পিছনের গেটের কাছে দাঁড়িয়ে থাকিস। আমি সেখানেই আসবো তোকে নিতে। আচ্ছা আচ্ছা, তাহলে আমি ফোন রাখছি। এই আরেকটা কথা শুনেন। কি? সাবধানে আসবেন। উফজান, তুই আমাকে নিয়ে কত চিন্তা করিস। ঠিক আছে, সাবধানে আসবো, ফোন রাখলাম। আচ্ছা। মায়া কথাটা বলতেই কৌশিক ফোনটা কেটে দিল। ঠিক সেই সময় কৌশিকের ঘরে ঢুকল রোহিত। রোহিত বলল, কি করছো কৌশিক ভাই? কৌশিক উত্তর দিল, কি আর করব? তোর ভাবি নাকি মেলায় যাবে, সেখানেই নিয়ে যেতে হবে। তুই যাবি আমার সাথে? রোহিত হেসে বলল, না ভাই, থাক। আমি কেন কাবাব মে হাড্ডি হতে যাব তোমাদের মাঝে? তোমরাই যাও। আরে সমস্যা নেই। তুই না বলে তোর ভাবিকে দেখবি। তাহলে চল, আমার সাথে চল। না ভাই, তোমাদের এত সুন্দর সময়ের মধ্যে আমার না যাওয়াটাই ঠিক হবে। আচ্ছা, তোর যা ইচ্ছা। শুন, যেহেতু তুই যাচ্ছিস না, তাহলে এদিকটা একটু দেখে শুনে রাখিস। সেটা আর বলতে। তুমি নিশ্চিন্তে যাও। আচ্ছা। এরপর কৌশিক রোহিতের সাথে কথা বলতে বলতে কালো স্যুট ও কালো প্যান্ট পরে প্রস্তুত হয়ে নিল। সাইড টেবিল থেকে বাইকের চাবি তুলে নিয়ে রোহিতকে বিদায় জানিয়ে সে ঘর থেকে বেরিয়ে পড়ল। প্রায় 1 ঘন্টা কেটে গেল। এদিকে মায়া অনেক আগেই হাত মুখ ধুয়ে মায়ের লাল রঙের একটা শাড়ি অনেক কষ্টে পরে সুন্দরভাবে হালকা সেজে গুজে জানালার পাশে দাঁড়িয়ে আছে। একটু পরপর জানালা দিয়ে উকি দিচ্ছে তার কৌশিক ভাই এসেছে কিনা, সেটাই দেখার জন্য। এভাবেই আরো অনেকক্ষণ কেটে গেল। অপেক্ষার ক্লান্তিতে মায়া যখন প্রায় বোর হয়ে যাচ্ছিল, ঠিক তখনই তার ফোনে সাদা আলো জ্বলে উঠল একটা বাজতে থাকা গানের সুরের সাথে। ফোনটা হাতে নিয়ে সে দেখল, সেই আগের নম্বর, মানে তার কৌশিক ভাই ফোন করেছে। অবশেষে মনে হলো, মেয়েটির দীর্ঘ অপেক্ষার অবসান ঘটল। হাসি খুশি মুখে কল রিসিভ করল মায়া। ফোনের ওপাশ থেকে কৌশিকের কণ্ঠ ভেসে এল, জান, কোথায় তুই? মায়া মুচকি হেসে উত্তর দিল, এই তো, বাসায়। আপনি কোথায়? আমি তোকে বলেছিলাম না, তোদের বাড়ির পিছনের গেটের সামনে দাঁড়িয়ে থাকতে। আরে সমস্যা নেই। ঘুম থেকে উঠে দেখি বাসায় আব্বু আম্মু কেউ নেই। একটা কাজ করুন, আপনি বাড়ির মেইন গেটের সামনে চলে আসুন। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা। মায়া কথাটা বলতেই কৌশিক ফোনটা কেটে দিল। এদিকে মেলায় যাওয়ার খুশিতে উচ্ছ্বসিত মায়া সিঁড়ি বেয়ে দৌড়ে নিচে নেমে এল। অবশেষে বাড়ির গেটে তালা মেরে চাবিটা দারোয়ানের হাতে দিয়ে এক দৌড়ে সোজা বাড়ির বাউন্ডারির মূল গেটের সামনে চলে এল। গেটে এসে সে আস্তে করে দরজাটা একটু খুলে বাইরে তাকিয়ে কৌশিক ভাইকে খুঁজতে লাগলো। কিন্তু কোথাও কৌশিক ভাইয়ের দেখা নেই। মায়া আরেকটু গেট খুলে চারপাশে ভালো করে চোখ বুলাল, তবু তার কৌশিক ভাইয়ের কোনো খোঁজ নেই। গেটের বাইরে কৌশিককে দেখতে না পেয়ে মার মনে হালকা ভয় ধরল। এবার সে পুরো দরজাটা খুলে বাইরে পা রাখার মুহূর্তেই হঠাৎ করে কেউ একজন তার হাত শক্ত করে ধরে টান দিল। আচমকা টানে ভারসাম্য হারিয়ে সোজা ধাক্কা খেলছে, আর সেই ধাক্কায় তার শরীর গিয়ে পড়ল শক্তপোক্ত জিম করা কারু বুকের উপর। মায়া ধীরে ধীরে চোখ তুলে তাকাতেই তার মুখ লজ্জায় সাথে সাথে নিচু হয়ে গেল। গলা কাঁপতে কাঁপতে লজ্জা জড়ানো স্বরে বলল, কৌশিক ভাই, আপনিও না? আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। কৌশিককে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে মায়া ধীরে চোখ তুলে তার দিকে তাকালো। কিন্তু মুহূর্তেই আবার লজ্জায় মাথা নিচু করে ফেলল। আর করবেন নাই বা কেন? কৌশিক একনজরে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে ঠিক তার দিকেই। নিজেকে কিছুটা সামলে নিয়ে মায়া আস্তে করে বলল, এইভাবে কি দেখছেন কৌশিক ভাই? আমার খুব লজ্জা লাগছে কিন্তু। কৌশিক তখনও তাকিয়ে থেকে ফিসফিস করে বলল, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। কৌশিকের মুখের কথা শুনে মায়া ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, কি বিড়বিড় করছেন আপনি? কৌশিক মায়াকে আরো একটু কাছে টেনে এনে হালকা ঝুঁকে তার চোখের দিকে তাকালো। মুচকি হেসে নরম স্বরে বলল, চিকন উইঠোঁটের লাল লিপস্টিক, টানা টানা চোখে কাজল, গোলাপি দুই গাল, গালভরা হাসি, পরনের লাল শাড়ি, মেঘখন কেশ।
উফ জান, সব মিলিয়ে আমার জীবন শেষ। মায়া কৌশিকের কথা শুনে বেশ লজ্জা পেয়ে গেল। কেনই বা পাবে না? নিজের কল্পনার পুরুষের মুখ থেকে এইভাবে নিজের প্রশংসা শুনে লজ্জা পাওয়ারই কথা। লজ্জায় মাথাটা নিচু করে কাঁপা কাঁপা স্বরে বলল, কৌশিক ভাইয়া, আপনিও না? কৌশিক মার দিকে তাকিয়ে বলল, কি, আমিও না? মায়া লজ্জায় জড়ানো স্বরে বলল, ইস কৌশিক ভাই, আমার শরম করছে তো। কৌশিক মার কথা শুনে এক হাত মার থুতনিতে দিয়ে মার মুখটা উঁচু করে চোখে চোখ রেখে বলল, জান, সত্যিই তোকে আজ ভীষণ সুন্দর লাগছে। মায়া ভ্রকুচকে বলল, অন্য দিন বুঝি লাগে না? অন্য দিন তো তুই থ্রি পিস পরে থাকিস, কিন্তু আজ তুই শাড়িতে। কথায় আছে, শাড়িতেই নারী। আজ তার প্রমাণ পেলাম। আজ শাড়ি পরেছিস, তাই তোকে অন্য রকম লাগছে। এক অন্য রকম ফিল হচ্ছে আমার। আমার এমন মনে হচ্ছে যেন আমি আমার সদ্য বিয়ে করা বউয়ের সামনে দাঁড়িয়ে আছি, যে কিনা নিজের স্বামীর জন্য টুকটুকে লাল শাড়ি পরে তার সামনে দাঁড়িয়ে আছে। কথাটা বলেই কৌশিক থামে, তারপর আবার বলল, নিজেকে একবার আয়নায় দেখেছিস? লাল শাড়িতে তোকে কি সুন্দরী লাগছে। এমনে যে আমার সামনে লাল আগুন সুন্দরী হয়ে আসছি, এখন যদি আমি তোর ওই আগুনে পুড়েছে। কৌশিক পুরো কথাটা শেষ করার আগেই মায়া তার আঙুল কৌশিকের ঠোঁটের উপর রেখে দিয়ে বলল, কি সব বলছেন আপনি? আমার এই রূপ, আমার সাজ যদি আপনার ধ্বংসের কারণ হয়, তাহলে এই রকম রূপ, এই রকম সাজ আমার চাই না। এইরকম কিছু ঘটার আগে আমি আগুনে পুড়ে ছারখার করে দেব। মার কথাটা শুনে কৌশিক ভ্রকুচকে বলল, জান, পুরো ফিল্মি ডায়লগ ছিল, কিন্তু ডায়লগটা এক কথায় জোস ছিল। কোন মুভি দেখে শিখলি চান? মায়া কৌশিকের কথা শুনে মুহূর্তের মধ্যেই রাগে গদগদ করে ফুলে উঠল। রাগে ভরসা গাল্লাল হয়ে গেল। পরক্ষণেই হাত উঠিয়ে কৌশিকের বুক বরাবর পাঞ্চ মারতে লাগলো। মারতে মারতে রাগান্বিত স্বরে বলল, ফিল্মি ডায়লগ ছিল তাই না? উফ জান, লাগছে তো। ফিল্মি ডায়লগ ছিল? না না, জানকে বলেছে ফিল্মি ডায়লগ ছিল। এটা একদম খাঁটি বাঙালির মুখ থেকে বেরোনো খাঁটি শব্দ, নতুন ডায়লগ ছিল। মজা করা হচ্ছে আমাকে নিয়ে, তাই না? দেখাচ্ছি মজা। কথাটা বলেই মায়া আরো জোরে জোরে পাঞ্চ মারতে লাগলো কৌশিকের বুকে। কৌশিক এবার নিজের বুকে হালকা ব্যথা অনুভব করল। উফ জান, থামো, এবার লাগছে তো। অসভ্য নীর চৌধুরী। চুপ, বেয়াদব। বেশি বড় হয়ে গেছিস তাই না? আরে বোকা, ওটা কথার কথা বলছি। একটু থেমে আবার বলল, তোকে কি ভীষণ সুন্দরী লাগছে রে জান। মায়া ভ্রকুচকে বলল, হইছে হইছে, নজরটা সরান এবার। তোর উপর থেকে চোখটা সরাতেই পারছি না। আর কিভাবে বা সরাবো? একদম আমার কল্পনার লালপুরীর মতো লাগছে যে তোকে। কৌশিকের কথাটা শোনা মাত্রই মায়া মৃদু করে কৌশিকের বুকে আবার পাঞ্চ মেরে বলল, আপনার কল্পনার লালপুরীর মতো মানে? সত্যি করে বলেন, ওই মেয়েটাকে না হলে এখনই আপনাকে মেরে নদীতে ভাসিয়ে দেব। কি হলো, বলেন না কেন ওই মেয়েটাকে? আরে আরে, ওইটাও তুই? ই, যাকে আমি বহু বছর আগে আমার কল্পনায় লালপুরী সাজিয়ে আমার কল্পনার রাজ্যের রানী করে রেখেছি। কৌশিকের কথা শুনে মার মুখে মুহূর্তের মধ্যেই হাসি ফুটে উঠল। সত্যি বলছেন? হ্যাঁ রে জান, সত্যি। মায়া কৌশিকের কথাটা শুনে খুশি হলেও মুহূর্তের মধ্যে কড়া স্বরে বলে উঠল, এই এই কি বললেন আমাকে? নিজের কল্পনায় আমাকে সাজিয়েছেন মানে? সত্যি করে বলেন, কল্পনায় আমার সাথে আর কি কি করেছেন, না হলে? মার কথাটা শুনে কৌশিক আনমনে আকাশের দিকে তাকিয়ে মনে মনে বিড়বিড় করে বলল, শাড়ি পরা থেকে খোলা, ধরা থেকে করা, খাওয়া থেকে ঘুম, আরো অনেক কিছু করেছি চান, অনেক কিছু। কৌশিককে আকাশের দিকে তাকিয়ে বিড়বিড় করতে দেখে মায়া চোখে কৌশিকের দিকে তাকিয়ে বলল, আপনি আকাশের দিকে তাকিয়ে মনে মনে কি বিড়বিড় করছেন, শুনি। কিছু না। আমার কথার উত্তর দেন না কেন? মার কথাটা ঘুরানোর জন্য কৌশিক বলল, আকাশটাই দেখছিলাম, সন্ধ্যা হয়ে যাচ্ছে, তো মেলায় যাবি না? মায়া আকাশের চারিপাশে এক নজর তাকিয়ে অবাক হয়ে বলল, ও হ্যাঁ, চলেন চলেন। কিন্তু যাব কি করে? মোড় থেকে একটা রিক্সা নিয়ে আসতে পারলেন না? রিক্সা লাগবে কেন? আমার বাইক আছে। কি করতে, শুনি। বলেই কৌশিক মায়াকে ছেড়ে পাশ থেকে বাইকে নিয়ে মার সামনে এসে বলল,
পিছনে উঠে বসো। মায়া কোন কথা না বাড়িয়ে বাইকের পিছনে উঠে কৌশিকের কাঁধ শক্ত ধরে বসে বসল। বাইক চলাকালীন তারা আর কোনো কথা বলল না। হঠাৎ কৌশিক যেই রাইড নিল, এমনি মায়া ভয়ে কৌশিককে জড়িয়ে ধরে বলল, কৌশিক ভাই, একটু আস্তে চালান, আমার ভীষণ ভয় করছে। কৌশিক একটু মুচকি হেসে বলল, ঠিক আছে। এইভাবে বেশ অনেকক্ষণ কেটে গেল। সন্ধ্যা নেমে এল। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে অবশেষে তারা মেলার সামনে এসে পৌঁছালো। কৌশিক বাইকটা থামাতেই মায়া বাইক থেকে নেমে পড়ল। মায়া বাইক থেকে নামতেই কৌশিক মেলার পাশে গ্যারেজে গিয়ে বাইকটা রেখে এল। সাথে মায়াও ছিল। কি যেন একটা মনে পড়তেই কৌশিক বলল, মেলায় নিয়ে এসেছি, এখন দে। মায়া ভ্রকুচকে বলল, কি দিব? কি দিবি মানে? তুই না বলেছিলি মেলায় নিয়ে আসলে আমাকে কিস দিবি? হ্যাঁ, বলেছিলাম। তাহলে দে। কিন্তু আমি কি একবারও বলেছি যে মেলায় নিয়ে আসার সঙ্গে সঙ্গে দিব? দেখ মায়া, এটা কিন্তু ঠিক না। এখন এইসব বললে চলবে না, দেখিস বলছি। আমি কি একবারও বলেছি দিব না? দিব, তবে মেলা থেকে ফেরার সময়। সত্যি তো? মায়া ভ্রকুচকে বলল, হ্যাঁ, সত্যি। বলেই মায়া মেলার বড় গেটের সামনে এসে খুশিতে লাফিয়ে উঠল। যেই ঢুকতে যাবে অমনি একজন সিকিউরিটি গার্ড বলল, ম্যাম, টিকেট। কিসের টিকেট? অমনি কৌশিক এসে হাজির হলো। সিকিউরিটি গার্ডের হাতে 2টা টিকিট ধরিয়ে দিয়ে বলল, এই যে নিন, আপনার টিকিট। সিকিউরিটি গার্ড টিকিট 2টা দেখে বলল, ঠিক আছে, এবার আপনারা প্রবেশ করতে পারেন। বলেই কৌশিক মার এক হাত ধরে মেলার ভেতরে প্রবেশ করল। মায়া বেশ অবাক হয়ে বলল, আপনি না আমার সাথে ছিলেন, তাহলে টিকিট কখন আনলেন? আর আপনি কিভাবে জানলেন ভিতরে প্রবেশ করতে টিকিট লাগে? উপরে সাইনবোর্ড, এই তো, সব লেখা আছে। বাইক রেখে আসার সময় উপরে তাকাতেই দেখলাম, পরে তাড়াতাড়ি টিকিট কাউন্টারে গিয়ে টিকিট নিয়ে আসলাম। বাহ বাহ, খুব ফাস্ট দেখছি আপনি, আমি বুঝতেই পারলাম না। কৌশিক ভ্রকুচকে বলল, কত কথা বলিস তুই? হ্যাঁ, কথাই বলবি নাকি মেলা ঘুরে দেখবি? মায়া মুচকি হেসে বলল, হ্যাঁ, চলেন। বলেই তারা প্রায় ঘন্টা খানিক লাগিয়ে পুরো মেলাটা এদিক ওদিক ঘুরে দেখতে লাগলো। সাথে মায়া একের পর এক আচার, আইসক্রিম, হাওয়াই মিঠাই, ফুচকা, ঝালমুড়ি, যেতে যেতে সেখানে যেটা চোখে পড়ছে সেখানে সেটা কিনে খেতে লাগলো। আর এগুলো সব কৌশিক চুপচাপ দেখতে লাগলো। মায়া একের পর এক আইটেম কিনে খাচ্ছে, আর বেচারা কৌশিক বারবার পকেট থেকে নোট বের করে দোকানদারদের দিচ্ছে। কৌশিক অবাক হয়ে বলল, তুই এত খাবার খাচ্ছিস কেমন করে? মায়া আইসক্রিম খেতে খেতে কৌশিকের দিকে তাকিয়ে বলল, কই, এত খাবার খাচ্ছি। তাই তো। কে এত খাচ্ছে? আমার চোখেই সমস্যা। হো, বাসায় গিয়ে আগে চোখের ডাক্তার দেখান। বলেই মায়া আইসক্রিম খেতে লাগলো। তখন কৌশিকের নজর পড়ল একটা বড় দোকানের দিকে। কৌশিক একটু এগিয়ে গিয়ে কিছুক্ষণ দোকানের এদিক ওদিক তাকিয়ে কি যেন একটা দাম দর করে কিনে সোজা চলে আসল মার দিকে। মায়া এখনো আইসক্রিম খাচ্ছে। প্রায় শেষের দিকে। এমন সময় মায়া বলল, চলেন না কৌশিক ভাই, ওই দিকটায় যাই। কৌশিক মুচকি হেসে নরম স্বরে বলল, চল। বলেই তারা যেতে লাগলো। যেতে যেতে কৌশিক ভ্রকুচকে বলল, আরও কিছু খাওয়ার বাকি আছে কি? বাকি থাকলে ওটাও খেয়ে নে। কৌশিকের কথা শুনে মায়া একটা দোকানের দিকে আঙুল তুলে ইশারা করে বলল, ওই যে, ওই দোকানটা দেখতে পাচ্ছেন? কোনটা? আমার আঙুল বরাবর তাকান, দেখতে পাচ্ছেন? হ্যাঁ। তাহলে দাঁড়িয়ে আছেন কেন? মেলায় আসছি, আর গুড়ের জিলাপি খাবো না? গুড়ের জিলাপি ছাড়া মেলা জমে। তাড়াতাড়ি ওই দোকান থেকে গুড়ের জিলাপি নিয়ে আসেন চান। কৌশিক মার দিকে আচোখে তাকিয়ে বলল, আর কত খাবি তুই? আপনিই না বললেন যা খাওয়ার বাকি খেয়ে নিতে। তাড়াতাড়ি যান, আমি এই সামনের ফাঁকা জায়গাটায় গিয়ে বসছি। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি। বলেই কৌশিক যেতে লাগলো। যেতে যেতে দাঁতের দাঁত পিষে একটু জোরে জোরেই বলল, এ তো বিয়ের আগেই আমাকে ফকির করে দিচ্ছে, বিয়ের পরে না কি করে, আল্লাহ ই জানে, রাক্ষসী মেয়ে একটা। মেলায় মানুষের কোলাহলের জন্য মায়া কৌশিককে বলা কথার মধ্যে কিছুই শুনতে পেল না। তাই কৌশিক চলে যেতেই মায়া সেই ফাঁকা স্থানে গিয়ে গাছের নিচে বেঞ্চে বসে পড়ল। একটু পরেই কৌশিক গুড়ের জিলাপি নিয়ে মার সামনে হাজির হলো।
কৌশিক মার পাশে বসে জিলাপির থলেটা মার দিকে এগিয়ে দিয়ে বলল, নে, ধর। মায়া গুড়ের জিলাপির থলেটা দেখে লোভ সামলাতে না পেরে কৌশিকের হাত থেকে থলেটা ছিনিয়ে নিল। তারপর নখ দিয়ে থলেটার ওপরের অংশ ছিঁড়ে ফেলল। থলেটা খোলার সঙ্গে সঙ্গেই লালচের রসালো গুড়ের জিলাপিগুলো চোখে পড়তেই সে আর নিজেকে থামাতে পারল না। একের পর এক হাতে তুলে মুখে পুরে খেতে শুরু করল। মার এই কাণ্ড দেখে কৌশিক গালে এক হাত রেখে অবাক চোখে ড্যাব ড্যাব করে তার দিকে তাকিয়ে রইল। কৌশিক আসলে জিলাপি তেমন পছন্দ করে না, কিন্তু মায়াকে এভাবে লাল গুড়ের রসে ভেজে জিলাপি খেতে দেখে তার মুখেও যেন পানি এসে গেল। মার খাওয়া দেখতে দেখতে কৌশিকও অজান্তেই বারবার শুকনো ডোক গিলতে লাগলো, জিহ্বা দিয়ে নিজের ঠোঁট ভিজিয়ে নিচ্ছিল বারবার। আরেকবার ডোক গিলে নিয়ে মনে মনে বিড়বিড় করে বলল, দেখো দেখো, রাক্ষসীর রানী কিভাবে তার রাজাকে বাদ দিয়ে একা একা লাল রসে ভেজে জিলাপি কটমটিয়ে খাচ্ছে। হ্যাঁ, মানছি আমি জিলাপি পছন্দ করি না, কিন্তু তাই বলে কি একটু সাধবেও না? অন্তত মানবতার খাতিরে, লোক দেখানোর জন্য হলেও কি জিজ্ঞেস করতে পারতো না, কৌশিক ভাই, আপনি খাবেন? এতগুলো জিলাপির মাঝে একটা খণ্ড নিজে থেকে দিলে কি বা এমন ক্ষতি হতো? মায়া এখনো জিলাপি খাওয়ায় পুরোপুরি মগ্ন। কৌশিকের চোখ একবার মার হাতে, একবার সেই হাতের সাথে মুখে উঠা জিলাপির দিকে ঘুরে ঘুরে বারবার উঠানামা করছে। মার হাতের তাল মিলিয়ে তার চোখও যেন তাল মিলিয়ে নাচছে। হঠাৎই খেতে খেতে মার নজরে পড়ল কৌশিক আর চোখে ড্যাব ড্যাব করে তার দিকে তাকিয়ে আছে, তার দিকে চোখে মুখে অদ্ভুত এক ছটফটানি। কৌশিকের এমন অবস্থা দেখে মায়া মুখে জিলাপি পুরে খেতে খেতে বলল, আমার দিকে এমন করে তাকিয়ে আছেন কেন? হঠাৎ মার বলা কথাটা কানে আসতেই কৌশিক হালকা করে চমকে উঠল। মুখে একটু অপ্রস্তুত ভাব নিয়ে আমতা আমতা করে বলল, ক কই কই না তো। মায়া ব্যাপারটা বুঝতে পেরে হালকা মুচকি হেসে শিশুসুলভ স্বরে বলল, মুখে পানি চলে এসেছে বুঝি? কৌশিক সঙ্গে সঙ্গে আমতা আমতা করে বলল, ক ক কি সব বলছিস? ও লেলেল। বলে মায়া কৌতুক করে আরেকটা জিলাপির টুকরো হাতে নিয়ে তার ঠোঁটের সামনে ধরল। তারপর জিভ দিয়ে পুরো ঠোঁটটা আস্তে আস্তে চেটে নিয়ে বলল, মো মো কি মজা! রসে ভরা গুড়ের জিলাপি খেতে কি যে মজা! মুম মো মুম। কৌশিক এবার আর নিজের লোভ সামলাতে পারল না। হাত বাড়িয়ে মার হাত থেকে জিলাপির টুকরোটা নিতে যাবার মুহূর্তেই মায়া দ্রুত সেটা মুখে পুরে দিয়ে আর চোখে মুচকি হেসে বলল, হে হে, কৌশিক ভাইয়া, আমি তো জানতাম আপনি বলে জিলাপি খান না, তাই না? কৌশিক হাতটা নিচু করে ভ্রু কুঁচকে গম্ভীর গলায় বলল, খাই বা না খাই সেটা আলাদা বিষয়, কিন্তু তাই বলে তুই একবারও জিজ্ঞেস করবি না আমি খাবো কি না? মায়া হালকা ভেঞ্চি কেটে হাসতে হাসতে বলল, সোজা সাপটা বলেন না, আপনার লাল লাল রসে ডোবানো গুড়ের জিলাপিগুলোই চান? কৌশিক আর নিজেকে দমিয়ে রাখতে পারল না। ঝড়ের বেগে বলে উঠল, সেটা আর বলতে, তুই যেভাবে খাচ্ছিস, তোর খাওয়া দেখে আমার মুখে সমুদ্রের ঝড় বইছে। কথাটা বলে কৌশিক যখনই জিলাপির থলিতে হাত বাড়াতে গেল, তখনই মায়া সেটা সরিয়ে নিয়ে দুষ্টুমি ভরা চোখে বলল, না 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 কৌশিক ভাই, আমি তো দেব না এগুলো। এগুলো শুধু আমার জন্য। আপনি চাইলে নিজেরটা কিনে নিন। কৌশিক ভ্রু কুঁচকে মুখ বাঁকিয়ে বলল, মেলায় আসার পর থেকে তুই যে হারে হারে একটার পর একটা খাবার খাচ্ছিস। মায়া নির্ভীক স্বরে উত্তর দিল, হ্যাঁ তো, খাচ্ছি তো খাচ্ছি, তাতে কি? কৌশিক দীর্ঘশ্বাস ফেলে অসহায়ের মতো বলল, একটা 5 টাকার কয়েনও অবশিষ্ট নেই আমার কাছে এখন। কৌশিকের কথা শুনে মার ভ্রু সঙ্গে সঙ্গেই কুঁচকে উঠল। কেনই বা উঠবে না? গুড়ের জিলাপি তার ভীষণ পছন্দের খাবার, আর সেই জায়গা থেকে ভাগ করে দেওয়া তার কাছে একেবারেই বিলাসিতা। মায়া দ্রুত জিলাপির থলেটা শাড়ির আঁচলের নিচে রেখে কৌশিকের দিকে তাকিয়ে বলল, আমি কিছু জানি না, আমি আমার জিলাপির ভাগ কাউকে দেব না। কৌশিক মুখটা একটু গোমরা করে বলল, এখানে তো অনেকগুলো আছে, একটা দিলে কি এমন ক্ষতি হবে? আমিও একটু দেখে নিই গুড়ের জিলাপি খেতে কেমন লাগে। মায়া ঠোঁট ফুলিয়ে উত্তর দিল, না না না, একদমই বাজে খেতে হয় এই গুড়ের জিলাপি। আপনার খাওয়ার দরকার নেই। কৌশিক হালনা ছেড়ে অনুনয়ের সুরে বলল, আচ্ছা যাই হোক, একটা দে না। না না, আমি দিব না। একটা, প্লিজ। মায়া একটু ভেবে বলল, ঠিক আছে, দেব, তবে একটা শর্তে। বল। একটাই দেব,
কিন্তু পরে আর চাইতে পারবেন না, এই বলে দিলাম কিন্তু। কৌশিক কিছুক্ষণ চুপ থেকে মুচকি হেসে বলল, ঠিক আছে, চাইব না আর। কৌশিকের কথাটা শোনার পর মায়া শাড়ির আঁচলের নিচ থেকে থলেটা বের করে আনল। সেখানে থেকে একটি মাত্র জিলাপির টুকরো তুলে কৌশিকের হাতে দিল। এটা দেখে কৌশিক একটু বিরক্ত গলায় বলল, একটা চাইছি বলে একটাই দিলি। মায়ার সঙ্গে সঙ্গেই ভ্রু কুঁচকে বলল, দেন দেন, আপনার খাওয়ারই দরকার নেই। কৌশিক একটু হাসির ভান ধরে মাথা নাড়িয়ে বলল, না না থাক, একটাই যথেষ্ট। বলেই কৌশিক জিলাপির টুকরোটা হাতে নিয়ে একটু এদিক ওদিক ঘুরিয়ে দেখল। তারপর এক কামড় বসাতেই তার পুরো শরীর যেন শিউরে উঠল। টুকরোটা চিবোতে চিবোতে চোখ বন্ধ করে অনুভূতিতে ভেসে গিয়ে বলল, মো জান, তুই খেতে কি মজার। কৌশিকের কথা শুনে মায়া জিলাপি খাওয়া থামিয়ে হালকা করে তার হাতে একটা আলতো চাটি মেরে বলল, কি বললেন? না মানে, জিলাপি খেতে কি মজার। ওহ, তাহলে সেটা বলেন। কৌশিক এবার হাসতে হাসতে বলল, বিশ্বাস কর, এর আগে আমি কখনো এত মজার জিলাপি খাইনি। ছোটবেলায় একবার আমতা আমতা করে খেয়েছিলাম, ভালো লাগেনি। এরপর থেকে আজ পর্যন্ত জিলাপির নামটাই মুখে আনিনি। কিন্তু আজ খেয়ে মনে হচ্ছে যেন আমি কোনো অমৃত খাচ্ছি। ইস, কি মজা। ছোট থেকে এত মজার খাবারটা মিস করে আসছি। তুই ঠিকই বলেছিলি, রসে ভরা লাল লাল গুড়ের জিলাপি ছাড়া মেলা জমেই না। দাঁড়া, আমি আরো জিলাপি নিয়ে আসি। মায়া ভ্রু কুঁচকে বলল, কিন্তু আপনার তো টাকা নাই বলেছিলেন। ওটা তো আমি এমনিই বলেছিলাম। মায়া ঠোঁট বাঁকিয়ে বলল, মিথ্যুক একটা। তুই যা মন চায় বল, আমি এখনই গিয়ে আগে জিলাপি নিয়ে আসি। কথাটা বলে কৌশিক যেই উঠতে যাবে, অমনি মায়া তাড়াতাড়ি বলল, জিলাপি আনতে হবে না, এখানেই অনেক আছে। ওটা না বললে তোর লাগবে। ওটা আমি এমনিই মজা করেই বলেছি। আর যতই পছন্দের হোক, এতগুলো জিলাপি একা তো আর খেতে পারবো না, তাই না? হ্যাঁ, তা তো ঠিক। মায়া পাশ থেকে জিলাপির থলেটা মাঝখানে রেখে বলল, চলেন কৌশিক ভাই, খাওয়া শুরু করি। এই বলে জন আর কোনো কথা না বলে মন দিয়ে জিলাপি খেতে শুরু করলো। এভাবে বেশ কিছুক্ষণ কেটে গেল। অবশেষে অনেক আনন্দ আর হাসি খুশির সঙ্গে জিলাপিগুলো খেয়ে শেষ করলো তারা। খাওয়া শেষ হতেই মায়া বলল, কৌশিক ভাই, কি আপনার কাছে রুমাল আছে কি? না, কেন? কেন দেখতে পাচ্ছেন না? হাতে মুখে জিলাপির রস লেগে আছে। অন্ধকার রে যান, ঠিকমতো দেখতে পাচ্ছি না। আরেকটু কাছে আয়, কই দেখি। কৌশিকের কথা অনুযায়ী মায়া আরেকটু কাছে গেল। মিষ্টি গলায় বলল, এই যে, দেখেন। কই, দেখতে পাচ্ছি না তো, আরেকটু কাছে আয়। মায়া আরেকটু কাছে যেতেই কৌশিক মায়ের কাঁধে হাত রেখে মায়াকে সাথে সাথে তার হাঁটুতে শুইয়ে দিল। মায়া যেই কিছু বলতে যাবে অমনি কৌশিক মায়ের ঠোঁট জোড়া নিজের আয়ত্তে নিয়ে নিল। মায়া নিজেকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করতে লাগলো কিন্তু পারল না। জায়গাটা মেলা থেকে একটু পিছন সাইডে ছিল তাই কেউ দেখতেও পেল না। প্রায় 10 মিনিট পর কৌশিক মায়ের ঠোঁট ছেড়ে দিল। মায়া ছাড়া পেতেই জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। মার কাছে সবকিছু যেন কল্পনার মতো হয়ে গেল। কারণ সবকিছু বুঝে ওঠার আগেই কৌশিকের দখলে চলে গেছিল। মায়া ভারী ভারী নিঃশ্বাস ফেলতে দেখে কৌশিক আঙুল দিয়ে নিজের ঠোঁট জোড়া মুছে মায়ের দিকে হালকা ঝুঁকে মুচকি হেসে বলল, যাক বাবা, জিলাপির আসল মজা এইবার পেলাম তাহলে। থ্যাংক ইউ, আমার মায়াবতী, আমাকে এমন মিষ্টির রসালো জিলাপির স্বাদ টেস্ট করানোর জন্য। কথাটা বলেই কৌশিক বেঞ্চ থেকে উঠে দাঁড়িয়ে মুচকি হেসে বলল, তুই এখানেই বস, আমি পানি নিয়ে আসছি। এই বলে কৌশিক চলে গেল। মায়া তখনও নিশ্চুপ। কোনো কথা বলছে না, শুধু স্থির হয়ে বসে আছে। প্রায় 2 মিনিটের মধ্যেই কৌশিক হাতে পানির বোতল নিয়ে ফিরে এল। মার মনমরা মুখটা দেখে কৌশিক হাঁটু গেড়ে তার সামনে বসল। কি হয়েছে? মন খারাপ? মায়া মুখটা একটু তুলতেই কৌশিক বিস্মিত গলায় বলল, এ কি মায়া, তুই কাঁদছিস কেন? সে বোতলটা বেঞ্চে রেখে আলতো করে মার চোখের পানি মুছিয়ে দিয়ে আবার বলল, কি হলো? কিছু বল, কাঁদছিস কেন? হঠাৎ মায়া কোনো কথা না বলে কৌশিককে চমকে দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ল। কৌশিকও তাকে শক্ত করে বুকে টেনে নিল। কি হয়েছে মায়া, কিছু বল। মায়া ধীরে ধীরে কান্না থামিয়ে ফিসফিস করে বলল, এইভাবে আর কতদিন কৌশিক ভাই? কৌশিক বিস্মিত হয়ে বলল, কি কতদিন?
এইভাবে প্রতিনিয়ত আমি হারাম ভাবে আপনার কাছাকাছি আসতে চাই না। আমি চাই আপনি আমাকে সম্পূর্ণ অধিকারের সাথে হালাল উপায় আপন করে নিন। এখন আমাকে কি করতে হবে সেটা বল। শুনেন না কৌশিক ভাই? হ্যাঁ আমি শুনছি তো, বলো না আমার মায়াবতী। বললে রাগ করবেন না তো? না করব না, বল। সত্যিই বলবো। হ্যাঁ বল। মায়া কান্না থামিয়ে কৌশিককে আরো শক্ত করে চেপে ধরে কিছুটা লাজুক স্বরে বলল, চলেন না কৌশিক ভাই আমরা বিয়ে করে ফেলি। পরে না হয় সম্পূর্ণ অধিকারের সাথে আমাকে ভালোবাসবেন। মায়া ধীরে ধীরে কান্না থামিয়ে ফিসফিস করে বলল, এইভাবে আর কতদিন কৌশিক ভাই? কৌশিক বিস্মিত হয়ে বলল, কি কতদিন? এইভাবে প্রতিনিয়ত আমি হারাম ভাবে আপনার কাছাকাছি আসতে চাই না। আমি চাই আপনি আমাকে সম্পূর্ণ অধিকারের সাথে হালাল উপায় আপন করে নিন। এখন আমাকে কি করতে হবে সেটা বল। শুনেন না কৌশিক ভাই? হ্যাঁ আমি শুনছি তো, বলো না আমার মায়াবতী। বললে রাগ করবেন না তো? না করব না, বল। সত্যিই বলবো। হ্যাঁ বল। মায়া কান্না থামিয়ে কৌশিককে আরো শক্ত করে চেপে ধরে কিছুটা লাজুক স্বরে বলল, চলেন না কৌশিক ভাই আমরা বিয়ে করে ফেলি। পরে না হয় সম্পূর্ণ অধিকারের সাথে আমাকে ভালোবাসবেন। 13 প্রথমাংশ। মার কথা শুনে কৌশিকের ভেতরটা আনন্দে ভরে গেলেও তা সে মার সামনে প্রকাশ করল না। নিজেকে সংযত রেখে মায়াকে সোজা করে বসে দুই কাঁধে হাত রেখে গম্ভীর মুখে বলল, হোপ বেয়াদব, তোর বয়স কত? আর কয়েক মাস পরেই তো তোর এইচএসসি পরীক্ষা। আগে পরীক্ষা দে। মায়া মুখ ফুলিয়ে বলল, কেন? বিয়ের পর পরীক্ষা দেওয়া যাবে না নাকি? কৌশিক দাঁড়িয়ে উল্টো দিকে ঘুরে বুকে হাত গুজে বলল, না না, একদমই না। এত ধৈর্য আমার নাই। মায়া কপাল কুঁচকে প্রশ্ন করল, ধৈর্য নাই মানে? কৌশিক একটু হেসে বলল, সব বুঝিস তাহলে এটার মানেটা তুই বুঝিস না? না, বুঝি না। কৌশিক গভীর নিঃশ্বাস ফেলে বলল, এখন আমি তোকে বিয়ে করি আর মরি নাকি? মায়া অবাক হয়ে বলল, মানে? মানে ধর, আমি এখন তোকে গরম গরম 1 কেজি গুড়ের জিলাপি এনে সামনে রেখে বললাম। কৌশিকের কথাটা টান দিয়ে মায়া বলল, কই দেন নাই তো। আরে গাধি ধরতে বলছি। আমাকে কেন গাধি বলছেন? আমি মোটেও গাধি না, আপনি গাধা। আপনিই তো বললেন জিলাপি ধরতে। হ্যাঁ তো। তাহলে জিলাপি না থাকলে আমি ধরবো কেমনে শুনি? মার কথা শুনে সাথে সাথে কৌশিক কপালে হাত দিয়ে বলল, হায় আল্লাহ, কার পাল্লায় ফালাইছো আমারে? কেন আমার পাল্লায়? আরে শালি তোরে মনে মনে ধরতে বলছি। তাহলে এটা বুঝিয়ে বলবেন না? আপনি তো ভালো করে বুঝাইতেও পারেন না দেখছি। কালকে থেকে আমার কাছে প্রাইভেট পড়তে আসবেন মিস্টার চৌধুরী সাহেব। কৌশিক এবার একটু ধমকের স্বরেই বলল, তোর প্রাইভেটের নিকুচি মারি শালি, চুপ একদম চুপ। কৌশিকের ধমক খেয়ে মায়া ভয়ের চোটে নড়েচড়ে উঠল। কৌশিক আবার বলল, ধর, 1 প্লেট জিলাপি আমি তোরে দিলাম। মায়া তখনই বাচ্চাসুল স্বরে আবার বলে উঠল, কই দেন নাই। মার বাচ্চা মায়া। ভুল বলেছেন, আমি মার বাচ্চা মায়া নই, আমি অমিতাভ পাটোয়ারি এবং তার স্ত্রী রুবিনা পাটোয়ারির একমাত্র মেয়ে মায়া পাটোয়ারি। মায়া, আমি তো আপনার সামনেই বসে আছি। তাহলে এমন দামড়া ষাঁড়ের মতো চিৎকার পাচ্ছেন কেন? আমি আপনার মতো বয়রা নই, আসতে বলে আমি শুনছি। কৌশিক এবার বেশ রেগে গেল। রাগান্বিত ও ধমকের স্বরে বলল, একদম চুপের পরে যদি আর একটা কথা বলেছিস তো? তো কি? এখানে যে একটা মেলা চলছে আর আমরা যে মেলাতে আছি এটা কিন্তু ভুলে যাব বলে দিলাম। কৌশিকের কথা শুনে মায়ার সাথে সাথে নিজের ঠোঁটের উপর আঙুল রেখে দিল। কৌশিক নিজেকে কিছুটা শান্ত করে আবার শান্তির সলুভ স্বরে বলল, ধর, আমি তোরে 1 প্লেট গরম গরম গুড়ের রসে চুবানো মিষ্টি জিলাপি দিলাম খাওয়ার জন্য, কিন্তু তুই এখনই খেতে পারবি না, ঠান্ডা হলে তারপর খাবি। এখন তুই কি আমার কথা মতো জিলাপি ঠান্ডা হওয়ার পর্যন্ত অপেক্ষা করবি? কৌশিক কথাটা বলল বেশ কিছু সময় হয়ে গেল কিন্তু মায়া কোন উত্তর দিল না। সে ঠোঁটের উপর সেই কখন থেকে আঙুল দিয়ে রেখেছে। কৌশিক বেশ কিছুক্ষণ আচোখে দেখছে মায়াকে। অতঃপর কৌশিক সব নীরবতা ভেঙে কপালে ভাঁজ ফেলে বিরক্তিকর স্বরে বলল, কি হলো, উত্তর দিচ্ছিস না কেন? মায়া কিছু একটা বলার চেষ্টা করছে বললে ভুল হবে, কিছু একটা বলছে তবে গুনগুনিয়ে। কিন্তু কৌশিক মার গুনগুনানির ছিটেফোঁটাও বুঝতে পারল না। কৌশিক ফের বলল,
তুই এমন বোবার মতো করছিস কেন? ঠোঁটের উপর আঙুল দিয়ে রেখেছিস কেন? কি হলো কথা বল। একে জিলাপির নাম শুনে মার তরস সইছিল না তার উপর কৌশিকের ধমক। জিলাপির নাম শুনেই মার মুখে পানি সেই কখন চলে এসে গেছিল। কৌশিক যেই কথাটা বলল অমনি মায়া তার ঠোঁটের উপর থেকে আঙুল সরাল। ঠোঁট থেকে আঙুল সরানোর পর জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়ে একদমে বলতে শুরু করলো, মোটেও না, একদমই না, একটুও না। গুড়ের জিলাপি ঠান্ডা হলে খেতে মজা লাগে নাকি? হালকা গরম গরম জিলাপি তো খেতে মজা। একদমই আমি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে পারবো না। এই বলে সে আবার জিভ দিয়ে নিজের ঠোঁটটা ভিজিয়ে নিল। কৌশিক মার সেই ভঙ্গি লক্ষ্য করে মুচকি হেসে বলল, তাহলে বুঝো তুই সামান্য জিলাপি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে পারবি না, আর বিয়ের পর তোর পরীক্ষার সময় আমি তোকে। মায়া কপাল কুঁচকে জিজ্ঞেস করল, তোকে? কি তোকে? না মানে আমি তখন নিজেকে কিভাবে সামলাবো? কি সামলাবেন? কৌশিক ভ্রুকুচকে বলল, এখনো বুঝিসনি? না, বুঝিয়ে বলেন। কৌশিক যেই কিছু বলতে অমনি মায়া আবার ভ্রুকুচকে ঠোঁট ফুলিয়ে বলল, এই এই আপনি টপিক থেকে সরে যাচ্ছেন কিন্তু। উত্তর দেন না কেন? কৌশিক মার দিকে তাকিয়ে হাসল, তারপর শান্ত গলায় বলল, উত্তর তো আমি অনেক আগেই দিয়ে দিয়েছি। কই? তোর পরীক্ষা শেষ হোক, তারপর। পাক্কা? হ্যাঁ হ্যাঁ, 100% পাক্কা। এই বলে কৌশিক মনে মনে বিড়বিড় করে বলল, তোর পরীক্ষা একবার শেষ হোক না, মায়াবতী। ততদিন নিজেকে না হয় দমিয়ে রাখলাম। বিয়ের পর সব হারে হারে বুঝাবো। সবটুকু সুদে আসলে আদায় করে নেব তোকে দিয়ে, দেখিস। মায়া কৌশিকের দিকে আর চোখে তাকিয়ে বলল, কি বিড়বিড় করছেন, কৌশিক ভাই? না, কিছু না। এরপর জনেই চুপচাপ হয়ে গেল। তাদের মাঝে নেমে এল এক অদ্ভুত নীরবতা। সেই নীরবতা যেন কথা বলছিল তাদের না বলা হাজারো অনুভূতির ভাষায়। হঠাৎ মায়া যেন কিছু মনে পড়তেই ব্যাগে হাত ঢুকাল। হাতে ফোন পেতেই স্ক্রিন অন করল। সময় দেখে চমকে উঠল সে, রাত 10টা বাজতে আর মাত্র 5 মিনিট বাকি। তড়িঘড়ি করে ফোনটা ব্যাগে ঢুকিয়ে নিয়ে কৌশিকের দিকে তাকিয়ে বলল, কৌশিক ভাই, অনেক রাত হয়ে গেছে। এখন আমাকে দিয়ে আসেন, প্লিজ। আব্বু আম্মু নিশ্চয়ই বাড়িতে ফিরে এসেছে। আজকে আমার কপালে শনি আছে মনে হচ্ছে। কৌশিক হেসে শান্ত গলায় বলল, আরে কিছু হবে না চিল। মায়া চোখ কুঁচকে বলল, চিল? বাসায় গেলে আম্মু ঝাড়ু দিয়ে এমন চিল দেবে, মনে থাকবে সারা জীবন। কৌশিক হেসে বলল, এত তাড়াহুড়ো করছিস কেন? আরেকটু বসো, তোর জন্য একটা গিফট আছে। গিফট? শব্দটা শুনেই মায়া যেন উচ্ছ্বাসে ভরে উঠল। ভেতরে ভেতরে আনন্দে নেচে উঠল তার মন। চোখে মুখে ফুটে উঠল উজ্জ্বল হাসি। সত্যি? হ্যাঁ। কই দেখি। কৌশিক মুচকি হেসে বলল, আগে তোর হাতটা বাড়া। মায়া কৌতূহলী গলায় জিজ্ঞেস করল, ডান হাত দেব? না, বা হাতটা দে। ঠিক আছে। বলেই মায়া তার বা হাতটা বাড়িয়ে দিল। কৌশিক আবার বলল, চোখ বন্ধ কর। কেন? বন্ধ কর না, সারপ্রাইজ আছে। মায়া মুচকি হেসে বলল, ঠিক আছে, করলাম। কৌশিক একটু দুষ্টু ভঙ্গিতে বলল, চিটিং করবি কিন্তু না? আরে করব না। দেখুন, আমি চোখ বন্ধ করলাম। বলেই মায়া তার ডান হাত দিয়ে চোখ ঢেকে নিল। কৌশিক পকেট থেকে একটা ছোট ব্যাগ বের করল। ব্যাগটা খুলতেই ভেতর থেকে বেরিয়ে এল টকটকে লাল কাচের চুড়ি। চুড়িগুলো হাতে নিয়ে কৌশিক একে একে মার হাতে পরাতে শুরু করল। মায়া বুঝতেই পারছিল না, আনন্দে তার শরীরটা কেমন কেঁপে উঠছে। ঠিক তখনই মায়া চোখের উপর থেকে হাত সরিয়ে নিল। আর মুহূর্তেই তার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল, লাল কাচের চুড়ি তার হাতে কি অপূর্ব মানিয়েছে। সে প্রায় আনন্দে চিৎকার করে উঠতে যাচ্ছিল, এমন সময় কৌশিক তার হাতটা টেনে ধরে বলল, এই, চিটিং করলি কেন? আমি তো বলেছিলাম চোখ বন্ধ রাখতে। আচ্ছা সমস্যা নেই, আর 2টা বাকি আছে, হাতটা সোজা কর। মায়া আর কোনো কথা না বাড়িয়ে হাতটা সোজা করে রাখল। কৌশিক বাকি চুড়িগুলোও তার হাতে পরিয়ে দিল। চুড়ি পরানো শেষ হতেই কৌশিক মাথা তুলে তাকালো, দেখল মায়া স্থির চোখে তাকিয়ে আছে তার দিকে। কৌশিক মুচকি হেসে বলল, ওই হ্যালো, কি হয়েছে? এমন করে দেখছিস কেন? দেখে মনে হচ্ছে চোখ দিয়েই খেয়ে ফেলবি আমাকে। মায়া যেন তখনও স্বপ্নের ঘরে ছিল। কৌশিকের কথা শুনে সে বাস্তবে ফিরে এল।
মুখে ফুটে উঠল লজ্জার লাল আভা। মাথা নিচু করে নরম গলায় বলল, থ্যাংক ইউ। কৌশিক দুষ্টু হাসিতে বলল, শুধু থ্যাংক ইউ? আর কিছু দিবি না? আর কি দেব? একটা কিসি দিবি? এই, একদম না। কৌশিক হেসে বলল, ঠিক আছে, আজ যেহেতু একটা কিসি অলরেডি নিয়েই ফেলেছি, তাই আর জোর করলাম না। না হলে কিন্তু আজ তুই মাফ পেতি না, মেয়ে। মায়া হেসে গাল ফুলিয়ে বলল, অসভ্য। কৌশিক হেসে উত্তর দিল, নামসহ পুরোটা বল না। তোর মুখ থেকে অসভ্য শব্দটা শুনলে আমার ভীষণ ভালো লাগে, এমনকি আরো অসভ্য হতে ইচ্ছে করে। মায়া মুখটা লজ্জায় লাল করে ফেলল। মুচকি হেসে মাথা নিচু করে বলল, আপনি আসলেই একটা অসভ্য চৌধুরী। সময়টা ছিল খুব অল্প, কিন্তু স্মৃতিতে গেঁথে রাখার মতো এক গভীর মুহূর্ত ছিল সেটি। মেলায় কৌশিকের সাথে কাটানো সেই সন্ধ্যাটা যেন মার জীবনের এক অনির্বচনীয় অধ্যায় হয়ে থাকবে। আলো ঝলমলে মেলার ভিড়ের ভেতরেও মার চোখে ছিল এক অদ্ভুত স্থিরতা, এক অনির্দিষ্ট হারিয়ে যাওয়া ভাব। কৌশিক মার সেই স্থির চাহনির অর্থ বুঝে উঠতে পারছিল না। হঠাৎ সে মৃদু হাসল, তারপর হঠাৎ করেই মায়াকে নিজের দিকে টেনে নিল এক আকস্মিক টানে। মৃদু বাতাসে মার চুলগুলো ছড়িয়ে পড়ল তার গলা, গাল আর ঠোঁটের কোণে। কৌশিকের আঙুলের ডগা ছুঁয়ে ছুঁয়ে সরিয়ে দিচ্ছিল সেই চুলের গোছাগুলো, তারপর চোখে চোখ রেখে নিচু শান্ত স্বরে বলল, ওহে আমার মায়াবতী, এইভাবে কি দেখছিস শুনি? কৌশিক ভেবেছিল হয়তো মায়া লজ্জায় মুখ নামিয়ে ফেলবে, কিন্তু না। বরং সে দৃঢ়ভাবে কৌশিকের গলা জড়িয়ে ধরল, যেন সময়ের স্রোত থেমে গেল সেই স্পর্শে। কৌশিকের ঠোঁটের কোণে এক প্রশান্ত হাসি ফুটে উঠল। সে মার কানে কানে বলল, ভালোবাসি তোমায় মায়াবতী, খুব ভীষণ ভালোবাসি। মায়া কৌশিকের বুকের ভাঁজে মুখ লুকিয়ে লাজুক কণ্ঠে জিজ্ঞেস করল, তা কতটুকু ভালোবাসেন আপনি আপনার মায়াবতীকে? কৌশিক মার মুখ হাতের মুঠোয় তুলে তার কপালে এক দীর্ঘ কোমল চুম্বন রাখল। চোখ নামিয়ে বলল, জানি না কতটা পরিমাপে মাপে বোঝানো যায় ভালোবাসা, তবে এতটুকু জানি, মা বাবার চেয়ে একটু কম, কিন্তু নিজের চেয়ে অনেক বেশি ভালোবাসি আমি আমার মায়াবতীকে। মার মুখ তখন যেন লজ্জার রঙে লালচে পাকা আপেলের মতো। নাকের ডগায় সেই লজ্জার ছোঁয়া এসে কৌশিকের চোখে পড়তেই সে মৃদু হেসে বলল, এই এই এত লজ্জা পেতে হবে না। রাত অনেক হয়েছে, এবার বাসায় যাবি না? বাসা শব্দটা শুনেই মায়া যেন চমকে উঠল। মুহূর্তেই গলায় আতঙ্কের সুর। আরে হ্যাঁ, তাড়াতাড়ি আমাকে বাসায় পৌঁছে দিন কৌশিক ভাই, আজ মনে হয় আমার কপালে শনি আছে। কৌশিক আর কিছু বলল না, শুধু নরম হেসে বাইকের দিকে এগোলো। গ্যারেজ থেকে বাইকটা বের করে মায়াকে উঠতে ইশারা করল। মায়া বাইকের পেছনে বসতেই স্বভাবসিদ্ধ ভয় তাকে ঘিরে ধরল, শক্ত করে জড়িয়ে ধরল কৌশিকের পিঠ। বাতাস কেটে বাইক এগোচ্ছিল অন্ধকারের বুক চিরে। রাস্তা খানাখন্দে ভরা, ফলে বারবার ধাক্কা খেতে হচ্ছিল। মায়া ভয়ে পেয়ে বলল, একটু আস্তে চালান কৌশিক ভাই, ভয় লাগছে ভীষণ। কৌশিক শান্ত স্বরে উত্তর দিল, আস্তেই তো চালাচ্ছি। মায়া প্রতিবাদ করে বলল, আস্তে চালাচ্ছেন, তাহলে এত ঝাঁকুনি খাচ্ছে কেন? কৌশিকের কৌতুকপূর্ণ জবাবে বলল, রাস্তা যে অনেক সুন্দর তাই। রাস্তার দোষ দিচ্ছেন কেন? চালাতে পারেন না, সেইদাই রাস্তার উপর চাপাচ্ছেন। কৌশিক আর চোখে তাকালো মার দিকে। তার সেই দৃষ্টি দেখে মায়া ভরকে গিয়ে বলল, এই এই কি করছেন? পরে যাব তো সামনে তাকান। কৌশিক দাঁতের দাঁত পিষে হেসে বলল, আমি বাইক চালাতে পারি না, তাই না? খুব কথা বেড়েছে আজ, চুপ না করলে এখানেই নামিয়ে রেখে চলে যাব। তারপর আর কেউ কিছু বলল না। নীরবতা নেমে এলো তাদের মাঝখানে। শুধু বাতাসের শব্দ আর রাস্তার গর্জন। একসময়ে মায়া নিস্তব্ধতা ভাঙল নিজের মজার ছলে। দেশটাই তো ভাঙাচোরা, আবার সেই দেশের রাস্তা ভালো থাকবে কিভাবে? এই ভাঙ্গাচোরা দেশটারে কোন কটকটিওয়ালাও কিনবে না। না হলে এতদিনে এই ভাঙ্গাচোরা দেশটারে ভাঙ্গারি দোকানে বিক্রি কইরা কটকটি কিনে খেয়ে হজম করে ফেলতাম। কৌশিক হঠাৎ হেসে উঠল জোরে। মায়া বিরক্ত হয়ে ভ্রু কুঁচকে বলল, এই হাসছেন কেন? ভুল কিছু বললাম? না। শুধু এক টুকরো শব্দ ফেলে কৌশিক বাইক চালিয়ে চলল। মায়া আবার বলল, আচ্ছা বলুন তো, আপনি কোন দল সাপোর্ট করেন? আওয়ামী লীগ, বিএনপি, না শিবির?
কৌশিক বাইক চালাতে চালাতে নির্লিপ্ততার স্বরে উত্তর দিল, না আমি আওয়ামী লীগ, না বিএনপি, না শিবির, আমি শুধু আমার বিবির। মায়া ঠোঁট বাঁকিয়ে বলল, বিবি হইনি এখনো, এই তো আর হাতে গোনা কয়েকটা মাসের অপেক্ষা। এভাবে হেসে খেলে বাকালাপে কখন যে বাইক পাটোয়ারি বাড়ির সামনে এসে দাঁড়িয়েছে কেউ টের পেল না। রাত তখন অনেক গভীর। মায়া নেমে পড়ল বাইক থেকে, মৃদু হেসে স্বাভাবিকভাবে কৌশিককে বিদায় জানিয়ে তাড়াতাড়ি গেটের ভেতরে ঢুকে গেল। কৌশিক বাইকের উপর বসে রইল কিছুক্ষণ, যতক্ষণ না মার ছায়াটাও অন্ধকারে মিলিয়ে গেল। তারপর ধীরে ধীরে বাইক স্টার্ট করে সে রওনা হলো নিজের বাড়ির পথে। রাত তখন প্রায় 1টা। গভীর নীরবতার চাদরে ঢেকে গেছে চারপাশ। দূরের কুকুরের খেউ খেউ শব্দ ছাড়া আর কোনো আওয়াজ নেই। ঠিক সেই সময় বাড়ির মূল ফটকের সামনে এসে থামে কৌশিকের বাইক। সারাদিনের ক্লান্তি যেন শরীরের প্রতিটি রন্ধ্রে বাসা বেঁধেছে তার। বাড়ির সবাই অনেক আগেই ঘুমিয়ে পড়েছে। রোহিত সব সামলে নিয়েছিল, তাই কেউ কৌশিকের জন্য অপেক্ষা করেনি। দরজা খুলে ঘরে ঢুকতেই চোখে পড়ে রোহিত এখনো জেগে আছে। হলরুমের সোফায় আধশোয়া হয়ে ফোনে স্ক্রল করছে সে। কৌশিক হালকা হেসে সোজা গিয়ে বসে তার পাশে। জনের মধ্যে শুরু হয় এক নিঃশব্দ রাতের গল্প। প্রায় 30 মিনিটের মতো ভাইয়ের কথাবার্তা চলল। মেলায় নানা রকম খাবার খাওয়ার কারণে কৌশিকের ক্ষুধা ছিল না, তাই আর কিছু না খেয়ে উঠে পড়ল। রোহিতের সঙ্গে শুভরাত্রি বিনিময় করে নিজের রুমের দিকে এগোল সে। রোহিতও তখন নিজের ঘরের পথে পা বাড়াল। রুমে ঢুকে কৌশিক এক মুহূর্তের জন্য থমকে গেল। চোখ কপালে উঠল যেন। তার বিছানার ধারে বসে আছে তিয়াশা, একদম নিশ্চুপ, মুখে অদ্ভুত এক প্রশান্তির ছায়া। কৌশিক অবাক কণ্ঠে বলল, তিয়াশা, তুই এত রাতে আমার রুমে কি করছিস? তিয়াশা ধীরে মাথা তুলে হেসে বলল, কেন, আসতে পারি না নাকি? কৌশিক ভ্রু কুঁচকে বলল, আসতে তো পারিস, কিন্তু হঠাৎ এমন সময় এত রাতে এখানে? তিয়াশা বিছানার চাদরটায় আঙুল বুলিয়ে শান্ত গলায় বলল, এমনিও তো আর কয়েক বছর পর এই রুমটাই হবে আমার, তাই ভাবলাম আগে থেকেই একটু দেখে নিই। কৌশিক স্তব্ধ হয়ে তাকিয়ে রইল তার দিকে। চোখে অবিশ্বাস, মুখে মৃদু বিস্ময়। তার ঠোঁট দিয়ে ধীরে ধীরে বেরিয়ে এল একটাই শব্দ, হোয়াট। রাতটা অদ্ভুতভাবে নিস্তব্ধ। বাইরে বাতাসে একটা নরম শীতল পরশ, জানালার পর্দাটা হালকা দুলছে। ঘরের ভেতর ম্লান আলোয় বসে আছে তিয়াশা। আজ তাকে অন্যরকম লাগছে, কেমন যেন এক নতুন আলোয় ঝলমল করছে সে। পরনে হালকা নীল প্লাজোর সঙ্গে ছোট একটা সাদা গেঞ্জি। গেঞ্জিটা এতটাই পাতলা যে সাদা রঙের কারণে আলোয় সবকিছু স্পষ্ট হয়ে উঠছিল। এতক্ষণ কৌশিক তা খেয়াল করেনি, কিন্তু যেই তিয়াশা বিছানা থেকে উঠে দাঁড়ালো কৌশিকের চোখ হঠাৎ থমকে গেল। অনিচ্ছায় যেন কিছু দেখে ফেলেছে সে। এক মুহূর্তের জন্য কৌশিকের দৃষ্টি স্থির হয়ে রইল তিয়াশার দিকে, তারপর হঠাৎই নিজের চোখে হাত দিয়ে ঘুরে গেল অন্যদিকে। তার মুখের ভেতর অস্বস্তি, গলায় গাম্ভীর্য। গভীর স্বরে বলল, এইসব কি তিয়াশা? তিয়াশা ঠোঁটে হালকা হাসি এনে ধীরে ধীরে কৌশিকের দিকে এগিয়ে এল। কি কৌশিক ভাই? কৌশিক ভ্রু কুঁচকে বলল, তুই ভালো করেই জানিস আমি কিসের কথা বলছি। তিয়াশা ঠোঁট কামড়ে মুচকি হেসে বলল, হ্যাঁ, জানি তো। কেন, সুন্দর লাগছে না আমাকে? কৌশিক এক দৃষ্টিতে তাকিয়ে রইল কয়েক সেকেন্ড, তারপর মাথা নাড়ল বিরক্ত মুখে। মাথা ঠিক আছে তোর? তিয়াশা তবুও থামল না। একদম ঠিক আছে। আপনি উল্টো দিকে ঘুরে আছেন কেন? আমার দিকে তাকান না। তিয়াশার কণ্ঠে এমন এক সরল দুষ্টুমি ছিল, যা কৌশিকের মধ্যে আরো অস্বস্তি ছড়িয়ে দিল। আলমারি খুলে কৌশিক তাড়াতাড়ি নিজের একটা শার্ট হাতে নিয়ে ঘুরে দাঁড়ালো। এক মুহূর্তের মধ্যেই শার্টটা তিয়াশার গায়ে জড়িয়ে দিল সে। অনেক হয়েছে, পরের বার এমন পোশাক পরবি না তিয়াশা। এখন রুমে যা, আর সকালে ঘুম থেকে উঠে আমার শার্টটা দিয়ে যাস। তিয়াশা কিছু বলল না। তার চোখে তখন এক অদ্ভুত আলো, মায়া, অভিমান, আর কিছুটা টান। চুপচাপ দাঁড়িয়ে রইল সে, কৌশিকের মুখের দিকে তাকিয়ে। কৌশিক আবার বলল গম্ভীর গলায়, ওই, কি হলো? শুনতে পাসনি নাকি? রাত প্রায় 2টা বাজতে চলেছে। যা, গিয়ে ঘুমা। আমিও ফ্রেশ হয়ে ঘুমাবো। তিয়াশা তখনও নড়ল না। নরম কণ্ঠে শুধু একটা কথাই বলল, ভালোবাসি। কৌশিক ভ্রুকুচকে তাকালো তিয়াশার দিকে। তার চোখে ঝলসে উঠল বিস্ময়ে আর রাগের এক অদ্ভুত মিশ্র ছায়া।
কিছুক্ষণ নিঃশব্দে তাকিয়ে থেকে হঠাৎ সে পেছনে একবার ঘুরে দেখল, যেন কেউ আছে কি না নিশ্চিত হতে। তারপর গম্ভীর স্বরে বলল, কাকে কি বলছিস তুই? মনে হয় ঘুমের ঘোরে ভুল করে এখানে চলে এসেছিস। দাঁড়া, আমি কাকিকে ডাকছি। তিয়াশা তখনও স্থির দাঁড়িয়ে, চোখ দুটো কাঁপছে হালকা অশ্রুরা ভয়ে। কাপা কণ্ঠে কাঁপতে কাঁপতে বলল, আম্মুকে ডাকতে হবে না, আর না, আমি কোনো ঘুমের ঘোরে আসিনি। কৌশিক অবাক হয়ে তাকালো তার দিকে। তাহলে? তিয়াশা এবার গভীর শ্বাস নিয়ে এগিয়ে এল এক পা। মুখের প্রতিটি শব্দ যেন বুকের ভেতর থেকে ছিঁড়ে বেরিয়ে এল। কৌশিক ভাই, আমি আপনাকে ভালোবাসি। ভীষণ, ভীষণ, ভীষণ ঠাস। তিয়াশার বাক্য শেষ হওয়ার আগেই কৌশিকের হাত ছিটকে গিয়ে পড়ল তার গালে। ঘরটা ছিল বন্ধ, চারদিকে দেওয়াল ঘেরা, তাই থাপ্পড়ের শব্দ 3 সেকেন্ডের মতো প্রতিধ্বনি হয়ে বাজল বারবার। তিয়াশা শক্ত হাতে আঘাত খেয়ে ধপাস করে মেঝেতে পড়ে গেল। এক মুহূর্তের জন্য যেন সময় থমকে দাঁড়ালো। কৌশিক শ্বাস ফেলে তার কাছে গিয়ে হাঁটু গেড়ে বসল। তিয়াশার মুখটা ধরে উঁচু করল সে, চোখের রাগ আর অবিশ্বাসের আগুন। মাথা ঠিক আছে তোর? কি সব বলছিস তুই জানিস? থাপ্পড়টা বেশ জোরেই পড়েছিল তিয়াশার গালে। ব্যথায় তার মুখ দিয়ে শব্দ বেরোচ্ছিল না, তবুও কান্নার ফাঁকে ফাঁকে কষ্টে ভরা কণ্ঠে বলল, হ্যাঁ, জানি আমি কি বলছি। কিন্তু আপনিও জেনে রাখুন, আমি আপনাকে ভালোবাসি, আর ভালোবাসতেই থাকব। কৌশিক কিছুক্ষণ স্থির বসে রইল। তারপর হঠাৎ তিয়াশার হাত ধরে তাকে টেনে তুলল। কণ্ঠটা গম্ভীর, অথচ কেমন যেন কাঁপছিল ভেতরে। এই মুহূর্তের মধ্যে আমার চোখের সামনে থেকে সরে যা। তিয়াশা ফুপিয়ে উঠল। কৌশিক ভাই, প্লিজ আমার কথাটা একবার শুনুন না। কৌশিক গলার স্বর আরো কঠিন করে বলল, দেখ তিয়াশা, আমাকে আর রাগিস না। না হলে কি থেকে কি করে ফেলবো নিজেও জানি না। তাই বলছি, এই মুহূর্তেই আমার ঘর থেকে বের হয়ে যা। তিয়াশা কাঁপতে কাঁপতে এগিয়ে এল, চোখ ভরা জল নিয়ে বলল, প্লিজ কৌশিক ভাই, এইভাবে আমাকে তাড়িয়ে দেবেন না। কিন্তু তিয়াশার কথা শেষ হওয়ার আগেই কৌশিক তার হাত চেপে ধরে এক ঝটকায় টেনে দরজার কাছে নিয়ে গেল। রাগে আর অস্থিরতায় এক হেঁচকা টানে তিয়াশাকে বাইরে ঠেলে দিল সে। তিয়াশা সামলাতে না পেরে মেঝেতে পড়ে গেল দরজার ওপারে। কাঁদতে কাঁদতে তিয়াশা বলল, আমি আপনাকে ভালোবাসি, আর আমি এটাও জানি, কৌশিক ভাই, আপনিও আমাকে ভালোবাসেন। কৌশিক থেমে গেল এক মুহূর্তের জন্য। তারপর যেন নিজের রাগকে বিদ্রূপে ঢেকে হো হো করে হেসে উঠল। হাসিটা কেমন যেন কষ্টে ভরা ছিল। কিছুটা নিজেকে সামলে নিয়ে বলল, কখন রে তিয়াশা? তুই আমার চেয়ে কমপক্ষে 5-6 বছরের ছোট। তার ওপর তুই রোহিতের বোন, মানে আমারও ছোট বোনের মতো। তবু কেন যেন তোকে সহ্য করতে পারতাম না আমি। হয়তো এই কারণেই। আর তুইও তো ভালো করেই জানতি যে আমি তোকে পছন্দ করি না, সহ্য করতে পারি না। তবু কেন এত কিছু জেনেও ভালোবাসতে গেলি আমাকে? জানতিস না, এর পরিণতি এমনই হবে। কৌশিকের কণ্ঠে কষ্ট আর রাগ মিলেমিশে একটা অচেনা ঝড় বইছিল। তিয়াশা চোখ মুছে কাপা কণ্ঠে বলল, আমার সঙ্গে এমন কথা বলবেন না, কৌশিক ভাই, প্লিজ। একবার, শুধু একবার আমার কথাটা বোঝার চেষ্টা করুন। আর আপনি মিথ্যা বলছেন কেন? আপনি যদি সত্যিই আমাকে সহ্য করতে না পারতেন, তাহলে এতদিনের সব আচরণ, সেই যত্ন, সেই নীরবতা, সেগুলো কি সবই নাটক ছিল? তিয়াশার কথা শুনে কৌশিক হঠাৎ করেই জোরে হেসে উঠল। হাসতে হাসতেই তিয়াশার দিকে তাকিয়ে বলল, নাটক? কিসের নাটক? হ্যাঁ, তোর আচরণ আমি আর সহ্য করে নিতাম কেন জানিস? কেননা তোকে নিজের ছোট বোনের মতো দেখতাম। নিজের কোনো বোন না থাকায় তোকে ছোট বোনের মতোই আদর যত্ন করতাম ভেবে ভুল করেছিলাম। কিন্তু এখন বুঝছি তুই আমার বোন হবার যোগ্যই নস। একটা ছন্দ বলি, মাইন্ড করিস না। কৌশিক মুখে একরকম ব্যঙ্গের হাসি এনে উচ্চস্বরে ছন্দটা আওড়াল। বোন হিসেবে প্রিয় ছিলি গতকাল। আজকের ব্যবহারের জন্য হইলি বাল। আর এখন থেকে বাল হয়েই থাকবি চিরকাল। তারপর ঠোঁটের কোণে এক ফোঁটা তাচ্ছিল্যের হাসি এনে বলল, কেমন, ছন্দটা সুন্দর হয়েছে না? তোর সঙ্গে বেশ মানিয়েছে বলেই মনে হচ্ছে। তোকে ফ্রিতে ছন্দও শুনিয়ে দিলাম, এবার তুই তোর রাস্তা ধর। সোজা গিয়ে ডানদিকে তোর রুমে চলে যা। আর হ্যাঁ, এত অপমানের পরেও যদি বিন্দুমাত্র লজ্জা থেকে থাকে, তবে আমার সামনে আর কখনো যেন না পড়িস। গুড নাইট।
বলে কৌশিক ঠাস করে দরজাটা বন্ধ করে দিল। দরজার অপর পাশে দাঁড়িয়ে থাকা তিয়াশা থরথর করে কেঁপে উঠল। গালের ব্যথা, শরীরের জ্বালা সব মিলিয়ে যেন অসহ্য যন্ত্রণায় বুকটা ভারী হয়ে এলো। সে অঝরে কাঁদতে লাগলো। বারবার পড়ে যাওয়ার কারণে কোমর ও হাঁটুতে ব্যথা পেয়েছে, তবু কোনো মতে দেয়াল ধরে নিজেকে সামলে দাঁড়ালো। চোখের পানি মুছে কান্নাভেজা কণ্ঠে বিড়বিড় করে বলল, আমিও দেখে নেব তুমি আমার থেকে কতদিন পালাতে পারো। বলে তিয়াশা ধীরে ধীরে নিজের রুমের দিকে এগিয়ে গেল। অন্যদিকে কৌশিকের মেজাজ তখন ভীষণ খারাপ। মাথার ভেতর এখনো ঘুরছে কিছুক্ষণ আগে ঘটে যাওয়া সবকিছু। সারাদিনের ক্লান্তি, তার উপর এমন মানসিক অস্থিরতা সব মিলিয়ে সে একদমই বিধ্বস্ত হয়ে পড়েছে। তাই সাইড থেকে তোয়ালে নিয়ে বাথরুমে গিয়ে শাওয়ার নিল। বেশ কিছুক্ষণ পর ফিরে এসে শুধু হাঁটুসমান শর্টস পরে বিছানায় শুয়ে পড়ল। শরীর মনের ক্লান্তি এতটাই চেপে বসেছিল যে কিছুক্ষণের মধ্যেই কৌশিক গভীর ঘুমে তলিয়ে গেল। সকাল প্রায় 10:30। চৌধুরী বাড়িটা আজ যেন উৎসবের আমেজে ভরে উঠেছে। কেনই বা হবে না? বহুদিন পর আজ সবাই একসাথে সকালের খাবারের টেবিলে বসেছে। নানান কথার ভাঁজে, হাসি ঠাট্টায় মুখরিত পুরো টেবিল। কেবল একজন ছাড়া, তিয়াশা। সবার কথার মাঝেই আসিফ চৌধুরী চামচ নামিয়ে তার স্ত্রীর দিকে তাকিয়ে বললেন, তিয়াশা কোথায়? কতবার ডেকে পাঠালাম, এখনো এল না যে। সাথে সাথে রোহিতও বলে উঠল, হ্যাঁ আম্মু, তিয়াশা কোথায়? সকাল থেকে দেখছি না। সায়রা চৌধুরী হালকা বিরক্ত স্বরে বললেন, দেখবে কিভাবে? আসার পর থেকে নিজের বোনের ভালো মন্দের খবর রাখার ফুরসত পেয়েছ কখন? রোহিত চমকে উঠে জিজ্ঞেস করল, কেন আম্মু, কি হয়েছে? সায়রা চৌধুরী নিঃশ্বাস ফেলে বললেন, সকালে ডাকতে গিয়েছিলাম, দেখি ওর শরীরে প্রচণ্ড জ্বর। শরীর জ্বরে পুড়ছে। মুহূর্তেই টেবিলের পরিবেশ নিস্তব্ধ হয়ে গেল। সবার খাওয়া থেমে গেল, কেবল কৌশিক চুপচাপ খাবার খেতে থাকল। আসিফ চৌধুরীর কণ্ঠে হালকা রাগের সুর, কি বলছো এসব? আমার মেয়ের জ্বর উঠেছে আর আমি জানতেও পারিনি। এতক্ষণ বললেন না কেন? সায়রা চৌধুরী শান্তভাবে বললেন, আহ, এত চিন্তা করবেন না। তখন আপনি ঘুমাচ্ছিলেন, তাই বলিনি। আমি দেখা মাত্রই ডাক্তার সাহেবকে ডেকে এনেছিলাম। উনি এসে পরীক্ষা করে বলেছেন চিন্তার কিছু নেই, কিছু ঔষধ দিয়ে বলেছে ওষুধগুলো নিয়মিত খাওয়ালে তিয়াশা দ্রুত সেরে উঠবে। কথা শেষ হতেই আসিফ চৌধুরী তাড়াতাড়ি হাত ধুয়ে উঠে গেলেন মেয়েকে দেখতে। রোহিতও উঠতে যাচ্ছিল, কিন্তু সায়রা চৌধুরী মৃদু হেসে বললেন, খাবার শেষ করে তারপর যেও। রোহিত মাথা নাড়িয়ে বলল, ঠিক আছে আম্মু। কিন্তু কৌশিক তখনও নিশ্চুপ, একদম নির্বিকার মুখে বসে আছে। রোহিত খেতে খেতে বলল, কি ভাইয়া, সবাই মজা করে গল্প করছে, আর তুমি একদম চুপচাপ। রোহিতের কথায় মাহিমা চৌধুরী ছেলের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, কৌশিক, আজ এত চুপচাপ কেন? কিছু হয়েছে? কৌশিক ধীরে উত্তর দিল, না আম্মু, কিছু হয়নি। তাহলে তোমাকে আজ এত অস্থির লাগছে কেন? না, তেমন কিছু না। রোহিত আবার হেসে বলল, তাহলে এত চুপচাপ বসে আছো কেন ভাইয়া? এমনি। বলেই কৌশিক খাবার শেষ করে টেবিল থেকে উঠে গেল। ঠিক তখনই পেছনে থেকে আশরাফ চৌধুরী ডাকলেন, কৌশিক, শুনো। হ্যাঁ আব্বু, বলো। বিকেলে আমার সঙ্গে একটু বাইরে যেতে হবে। ঠিক আছে আব্বু। বলেই কৌশিক হনহন করে চলে গেল নিজের ঘরে। রুমে ঢুকেই দরজা বন্ধ করল সে। ফোনটা হাতে নিয়ে বিছানায় উঠে বালিশে হেলান দিল। ফোনের স্ক্রিন অন করেই সরাসরি মায়াকে কল দিল। প্রথম রিংয়েই কলটা রিসিভ হলো। ফোনের এপাশ থেকে কৌশিক ভালোবাসায় ভরা স্বরে বলল, কেমন আছে আমার মায়াবতী টা? কিন্তু পর মুহূর্তেই ও পাশ থেকে এক অচেনা নারীকণ্ঠ ভেসে এলো, আপনার মায়াবতী এখন বাসায় নেই, প্রাইভেটে গেছে। ও আসলে বলে দেব, তার মায়াবতা ফোন করেছিল। কণ্ঠটা চিনতে দেরি হলো না। এটা মার সই সালামা বেগমের। কৌশিক মুহূর্তেই থমকে গিয়ে বিড়বিড় করে বলল, খাইছে রে। বলেই সাথে সাথে ফোনটা কেটে দিল কৌশিক। দুপুরের অবসান ঘটে ধীরে ধীরে বিকেলের রোদ ম্লান হয়ে এসেছিল। সেই বিকেলও এখন অতীব চারদিক জুড়ে নেমে এসেছে রাত্রির গম্ভীর আবহ। সময় তখন প্রায় রাত 11টা। দীর্ঘ দিনের ক্লান্তি বুকে নিয়ে কৌশিক অবশেষে ফিরে এল বাড়িতে। বিকেলের দিকে বাবার সঙ্গে যে উদ্দেশ্যে বেরিয়েছিল তারই সমাপ্তি ঘটেছে এখন।
তাদের সঙ্গে ছিল রোহিত। তিনজনেরই মুখে অবসাদের স্পষ্ট ছাপ। চোখ দুটো লালচে, চুল এলোমেলো, শরীরে পরিশ্রমের ভার যেন চেপে বসেছে। বাড়ির প্রধান ফটক পেরিয়ে ড্রয়িং রুমে প্রবেশ করতেই সবার আগে যে আওয়াজটি কানে এলো তা আশরাফ চৌধুরীর। তিনি যেন দিনের ক্লান্তিকে উপেক্ষা করেই উৎসাহ ভরে চিৎকার করে উঠলেন, মাহিমা, মাহিমা, সবাই কোথায়? নিচে এসো, তাড়াতাড়ি। আশরাফ চৌধুরীর উচ্চস্বরে চেঁচামেচিতে সবাই রুম থেকে ছুটে এসে হলরুমে জড়ো হলো। মাহিমা চৌধুরী একটু বিস্মিত কণ্ঠে বললেন, কি হয়েছে টা কি? আপনি এইভাবে চেঁচাচ্ছেন কেন? আশরাফ চৌধুরী উত্তেজিত স্বরে বললেন, সাধে কি আর চেঁচাচ্ছি? তাহলে? তিনি গর্বভরে উত্তর দিলেন, আমাদের ছেলে আর অকর্মণ্য নেই। কাল থেকেই সে আমার পরিবর্তে আমাদের কোম্পানিতে যোগ দিতে চলেছে। কথাটা শুনে মুহূর্তের জন্য চারপাশ নিস্তব্ধ হয়ে গেল। ঠিক তখন পাশ থেকে কৌশিক ভ্রুকুচকে হালকা স্বরে বলল, বাবা। সবার চোখ একসাথে তার দিকে ঘুরে গেল। মুহূর্তেই আনন্দ ও বিস্ময়ের মিশ্র প্রতিক্রিয়ায় ঘর ভরে উঠল। খুশির সংবাদটি শুনে মাহিমা চৌধুরী আর নিজেকে আর সামলাতে পারলেন না। চোখ বেয়ে দু ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। তিনি দ্রুত কৌশিকের কাছে এসে জড়িয়ে ধরলেন। মমতায় ভরা হাতে কৌশিকের গাল ছুঁয়ে মুখটা নিচু করে তার কপালে চুমু খেলেন। শাড়ির আঁচল দিয়ে চোখের পানি মুছে নরম স্বরে বললেন, আমাদের ছেলেটা আজ সত্যিই অনেক বড় হয়ে গেছে, তাই না কৌশিকের আব্বু? আশরাফ চৌধুরী মুখে গর্বের হাসি এনে বললেন, হ্যাঁ কৌশিকের মা, আজ আমাদের ছেলে সত্যিই অনেক বড় হয়ে গেছে। কথাটা বলে কৌশিক কিছুক্ষণ চুপ করে রইল। থেমে থাকা নিঃশব্দ মুহূর্তটাকে ভাঙতে পর মুহূর্তেই আশরাফ চৌধুরী হাসি মুখে বলে উঠলেন, এত খুশির একটা খবর আর মিষ্টি মুখ হবে না? তা কি করে হয়? রোহিত, মিষ্টির বাক্স খুলে সবাইকে মিষ্টি মুখ করাও। রোহিত তৎক্ষণাৎ হাতে দুটো মিষ্টির বাক্স নিয়ে সবার সামনে এগিয়ে এল। মুখপোড়া হাসি নিয়ে বলল, হ্যাঁ বড় আব্বু, আপনি বলার আগেই আমি সব রেডি করে রেখেছি। বলেই একে একে সবার হাতে মিষ্টি তুলে দিতে লাগলো রোহিত। মাহিমা চৌধুরী ও আশরাফ চৌধুরী আনন্দে জনে মিলে কৌশিকের মুখে মিষ্টি তুলে দিলেন। কৌশিকও তাদের জনকে মিষ্টি খাইয়ে দিল, যেন পারিবারিক ভালোবাসার বন্ধন আরো দৃঢ় হয়ে উঠল সেই মুহূর্তে। এরপর একে একে সবাই কৌশিককে মিষ্টি খাইয়ে নতুন পথ চলার শুভেচ্ছা জানাতে লাগল। চৌধুরী বাড়ির চারদিকে এক উচ্ছ্বসিত আনন্দের আবহ ছড়িয়ে পড়ল। অবশেষে কৌশিক হালকা হেসে বলল, তোমরা গল্প করো, আমি একটু উপরে যাচ্ছি। বলেই কৌশিক আর একবারও পেছনে তাকালো না। সোজা নিজের ঘরের দিকে হেঁটে গেল। ঘরে ঢুকেই দরজাটা ভেতর থেকে হালকা ধাক্কা দিয়ে দিল। তারপর টেবিলের ওপর রাখা ফোনটা হাতে তুলে নিল। মুহূর্তেই মায়াকে কল করল। একবার দুইবার রিং বাজতেই ওপাশ থেকে কল রিসিভ হলো। সঙ্গে সঙ্গেই কৌশিক বলল, মায়া, শোন। ওপাশে তখন মায়া প্রায় ঘুমিয়ে পড়েছিল। চোখে মুখে ঘুমের ছায়া, কণ্ঠে অলসতার ছোঁয়া। তবুও কণ্ঠে মৃদু ক্লান্তি নিয়ে জবাব দিল, হ্যাঁ, বলুন কি হয়েছে? কৌশিকের কণ্ঠে উত্তেজনা ভর করেছে। সে প্রায় চিৎকার করেই বলল, হয়ে গেছে। মায়া অর্ধেক ঘুমন্ত অবস্থায় অবাক হয়ে বলল, কি হয়েছে? বাচ্চা? কার বাচ্চা হয়েছে? কৌশিক বিরক্ত গলায় বলল, ধাত। বলেন না কার বাচ্চা হয়েছে কৌশিক ভাই? হয়নি এখনো, তবে এবার হবে, সবই হবে। বাসর হবে, বাচ্চা হবে, আমাদের একটা সুখের সংসার হবে আর আমার সুইটার সেই সংসারের মহারানী হবে। কৌশিকের এমন উচ্ছ্বাসে মার ঘুম মুহূর্তেই উড়ে গেল। চোখ কুচকে ভ্রু কুচকে বলল, এইসব উল্টো পাল্টা কথা বাদ দিন তো। কি বলতে চান সোজাসুজি বলুন না। আমি ঘুমাবো তো। তোর ঘুমের গুষ্টি মারি। আজ থেকে তোর রাতের ঘুম উড় বলে, যান। এখন ঘুমান, সকালে মাথাটা ঠান্ডা হলে কথা বলবেন। ফোন রাখছি। এই, ফোন রাখবি না। রাখলে কানের নিচে কষিয়ে দেব একটা। আগে পুরো কথাটা তো শোন। মায়া বিরক্ত হলেও একটু হেসে বলল, তাহলে বলেন, কি এমন বড় কথা যার জন্য সেই কখন থেকে আজেবাজে বকে যাচ্ছেন? কৌশিক গভীর নিঃশ্বাস ফেলে বলল, কালকে আমি আমাদের কোম্পানিতে জয়েন হতে যাচ্ছি। কথাটা শুনে মায়া যেন এক মুহূর্তের জন্য নির্বাক হয়ে গেল। বিস্ময়ের সঙ্গে আনন্দে চোখ ভিজে উঠল তার। পরক্ষণেই মুখে হাসি ফুটে উঠল। উজ্জ্বল, দীপ্ত, পরিপূর্ণ সুখের হাসি। সত্যি বলছেন?
কৌশিক ভাই। হ্যাঁ, একদম সত্যি। এবার তুইও রেডি হয়ে যা, মিস মায়া পাটোয়ারি থেকে মিসেস মায়া নীর চৌধুরী হওয়ার জন্য। মার মুখে হালকা লজ্জার আভা ফুটে উঠল। সে মাথা নিচু করে মুচকি হেসে ফেলল। কৌশিক মার নীরবতা টের পেয়ে নরম গলায় বলল, কি হলো, কিছু বলছিস না যে? মায়া লজ্জায় কোনো কথা বলতে পারছিল না। কি বলবে তাও যেন বুঝে উঠতে পারছিল না। এক অদ্ভুত আবেশে কলটা কেটে দিয়ে চোখ বন্ধ করে ফোনটা নিজের বুকের সঙ্গে শক্ত করে চেপে ধরল। ওদিকে কৌশিকও মার কল কেটে দেওয়াটা কারণটা টের পেয়েছিল। ঠোঁটের কোণে মুচকি হাসি ফুটে উঠল তার। তাই দ্বিতীয়বার আর ফোন দিল না। ঠিক তখনই হালকা গলায় হেসে রুমের দরজা ঠেলে প্রবেশ করলেন মাহিমা চৌধুরী। কৌশিকের সামনে এসে দাঁড়ালেন তিনি। কৌশিক কিছু বলার আগেই মুহূর্তে তার মা কৌশিকের কান মুলে ধরে বললেন, পানিতে নামার সঙ্গে সঙ্গেই মাছ ধরার ধান্দা, তাই না? আম্মু, কি করছো? লাগছে তো। মাহিমা চৌধুরী কান ছেড়ে দিলেন। কৌশিক হাত বুলিয়ে কানের ব্যথা কমানোর চেষ্টা করল। মেয়েটা কে রে, কৌশিক? কোন মেয়ে, আম্মু? এখানে তো কোনো মেয়েটে নেই। মাহিমা ভ্রু কুঁচকে তাকালেন ছেলের দিকে। এখনই মায়ের কাছ থেকে কথা আড়াল করছিস? একদম ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলবি না। যার সঙ্গে এতক্ষণ কথা বলছিলি, সেই মেয়েটাকে। কি বলছো এসব? আমি কেন মেয়েদের সঙ্গে কথা বলতে যাব? হয়তো তুমি ভুল কিছু শুনেছ। আমি তো আমার আম্মু, ভদ্র একটা ছেলে, আমি কি এমন করতে পারি? হয়েছে হয়েছে, আর অভিনয় করতে হবে না। আমি সব শুনেছি। তাই যা বলছি সব খুলে বল। না মানে, আম্মু, মায়াকে ভালোবাসিস, অথচ নিজের মায়ের কাছেই এটা স্বীকার করতে পারছিস না। না না, এটা তো মানা যায় না। আমি তো জানতাম আমার ছেলে লেখে একটা, যার মনে কোন ভয় নেই, শুধু বুক ভরা সাহস। অথচ তুই আজ আমার সেই ধারণাটাই ভুল প্রমাণ করলি। মায়ের মুখে এমন কথা শুনে কৌশিক হা হয়ে গেল। কিছু বলার আগেই আবার মাহিমা চৌধুরী বললেন, কি হলো, চুপ করে আছিস কেন? এই বলেই মাহিমা চৌধুরী একটু থামল। যেই আবার কিছু বলতে যাবে এমনি তার আগেই কৌশিক হঠাৎ তার মাকে জড়িয়ে ধরল। জড়িয়ে ধরে কৌশিক বলল, ও মা, তুমি তো একদম আমাকে ভয় পাইয়ে দিয়েছিলে। হয়েছে হয়েছে, আর এত আদিক্ষেতা দেখাতে হবে না। আম্মু, তুমিও না। মাহিমা চৌধুরী মুচকি হেসে বললেন, তা বল দেখি, কবে আমরা যাব মার বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে? মায়ের মুখ থেকে এমন কথা শুনে কৌশিকের মুখ লজ্জায় লাল হয়ে গেল। মাথা নিচু করে আসতে বলল, ওর তো কয়েক মাস পর ফাইনাল পরীক্ষা, আম্মু। পরীক্ষার পরেই না নয়? কেন, মায়া বিয়ের পর পরীক্ষা দিতে পারবেন না নাকি? না মানে, আম্মু। না না, কয়েক মাস টয়েকমান বাদ। কালকে বাদে পরশু শুক্রবারেই। আমি তোমার ফুপা ফুপিকে বলছি কালকে যেন আমাদের বাড়িতে চলে আসে। তারপর সবাই একসাথে বসে সব কথা সেরে ফেলব। কৌশিকের মুখে এখন একরাশ লজ্জা। মাথা নিচু করে কাপা গলায় বলল, ঠিক আছে আম্মু, তোমার যা ইচ্ছা। কিন্তু আব্বু? মাহিমা চৌধুরী হেসে বললেন, ও নিয়ে চিন্তা করতে হবে না তোমাকে। আমি তোমার আব্বুর সঙ্গে কথা বলে নিচ্ছি। আচ্ছা, আমি যাচ্ছি। এই বলে কৌশিকের কাঁধে হাত রেখে দরজার দিকে এগোলেন তিনি। ঠিক তখনই কৌশিক মাকে আবার জড়িয়ে ধরে বলল, ইউ আর দ্য বেস্ট মাদার ইন দ্য ওয়ার্ল্ড। হয়েছে হয়েছে, বলেই বেরিয়ে গেলেন মাহিমা চৌধুরী। বেরোতেই কৌশিক দরজাটা হালকা করে বন্ধ করে দিল। কি থেকে কি হয়ে গেল কিছুই বুঝতে পারছেন না কৌশিক। এগুলো কথা ভাবতে ভাবতে বিয়ের কথা মাথায় আসতে না আসতেই খুশিতে আত্মহারা হয়ে নাচতে শুরু করে দিল। একবার দুবার নয়, পুরো মন দিয়ে নাচছে সে। ঠিক তখনই দরজা ঠেলে ঢুকে পড়ল রোহিত। ভাইয়ের নাচ দেখে ভ্রু কুঁচকে বলল, বাহ বাহ ভাইয়া, দেখছি ভালোই ডান্সার। পেছনে থেকে কৌশিকের কানে কথা যেতেই থেমে ঘুরে তাকালো। রোহিতকে দেখে মুখ চুপসে গেল। দিলি তো আমার মুডের পুরো 12টা বাজিয়ে। রোহিত মুচকি হেসে বলল, না না ভাইয়া, নাচো তুমি, আমি দেখছি। দাঁড়াও, বক্সের লুঙ্গি ডান্স গানটা চালাই, তারপর নাচো। আমাকে নিয়ে মজা করছিস? তোকে তো। এই না না, এত সাহস আছে নাকি আমার? তাহলে বল, এত রাতে এখানে কেন এসেছিস? না, পাশ দিয়ে যাচ্ছিলাম। দরজার ফাঁক দিয়ে তোমার নাচটা চোখে পড়ল তাই আর কি।
এই মুহূর্তেই তোর আমার রুমের পাশ দিয়ে যাওয়া লাগলো। তা ভাইয়া, কোন খুশিতে এমন নাচানাচি করছো শুনি? সিক্রেট বলা যাবে না। আরে ভাইয়া, বলো না। রোহিতকে দরজার দিকে ঠেলতে ঠেলতে কৌশিক বলল। কাল বলবো, বুঝবি। এখন যা। বলেই দরজা বন্ধ করে দিল কৌশিক। রোহিত হতভম্ব হয়ে দরজার বাইরে দাঁড়িয়ে রইল, আর ভেতরে কৌশিক আবার নিজের ছন্দে ফিরল। আরও কিছুক্ষণ প্রাণ ভরে নাচার পর ক্লান্ত শরীরটা এক ধাপে বিছানায় সুরে দিয়ে হাত পা ছড়িয়ে শুয়ে পড়ল, চোখে মুখে তৃপ্তির হাসি। চলবে।